আসসালামু আলাইকুম। আমি শারমিন আরা কাফনের কাপড় নিয়ে লাইভে এসেছি। আর সহ্য করতে পারলাম না, তাই কাফনের কাপড় নিয়ে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। আপনারা যুক্ত হন, যারা আমার ফলোয়ার আছেন, দেশবাসী আছেন। আমি আজ এর একটি বিচার চাই। আপনারা যদি মানুষ হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, এই রমজান মাসে আপনাদের বিবেক মনুষ্যত্ব যদি থেকে থাকে, আপনারা একটা কমেন্ট করবেন এবং প্রতিবাদের ঝড় তুলবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আমি এই কাফনের কাপড় আছে একজন আমার কাছে চেয়েছিল, আমার এক কাকি, তাকে এই কাফনের কাপড় আমাকে দিতে হবে। সেজন্য আমি গতকালকে কাফনের কাপড় নিয়ে এসেছি, পাশাপাশি অনেক কিছু নিয়ে এসেছি যা যা আর কি লাগে, একটা মানুষ মারা গেলে যা যা লাগে আমি সব কিছু নিয়ে এসেছি তাকে দিব বলে। সে আমার কাছে 5 বছর ধরে কাফনের কাপড় চেয়ে এসেছে, তাকে আমি দিব, এগুলো দিব। তো এগুলো দেখানোর মানে কি, যে আপনারা একটু ভয় পেন। হ্যাঁ, এই যে এই কাফনের এই জিনিসগুলো না, এইগুলো আপনাদেরও লাগবে। এই কাফনের কাপড় পরেই আপনাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই মানুষের সাথে একটু অন্যায় কম করে করেন, কম করে করেন। এই কাফনের কাপড়ের দেখেন পকেট নাই, কোনো পকেট নাই যে আপনারা এর ভিতরে টাকা পয়সা নিয়ে যেতে পারবেন বা মানুষের সাথে অন্যায় করে আপনারা পার পাবেন। আমি কেন কথাগুলো বললাম এবার আমি বলি। আমি গতকালকে একটা নিউজ করেছিলাম এক দুঃখিনী মাকে নিয়ে, এক দুঃখিনী বোনকে নিয়ে। আপনারা দেখেছেন নিউজটা। আমি আজ ছাড়ছি, আপলোড করেছি, কালকে ছাড়িনি, কারণ কালকে আমার নিষেধ ছিল আমি যেন নিউজটা না ছাড়ি। কে ফোন দিয়েছে? দাও আমার কাছে ফোনটা, দাও, ওখান থেকেই দাও। আমি যেন নিউজটা না ছাড়ি। আমি নিউজটা ছেড়েছি বলে আমার হুমকির পর হুমকি আসছে, জামাত নেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, মানে যাদের যাদের কাছে ওই ছেলেগুলো যাচ্ছে, ওই বোনের দেবররা যাচ্ছে, তারা আমার কাল সারা রাত ঘুমাতে দেয়নি। এমনকি আমার সন্তান, আমার পেটের সন্তানের মতো সাংবাদিক আছে কিছু আমাদের ঝিনাইদহে, যাদেরকে আমি সন্তানের দৃষ্টিতে দেখি। ওদেরকে আমি আব্বু বলে ডাকি, আব্বা বলে ডাকি, কখনো নাম ধরে ডাকি না, ওদের নামও আমি জানি না। ওই সাংবাদিক ছেলেদেরকে আমি আব্বা বলে ডাকি, আব্বু বলে ডাকি, কারণ ওরা ছোট, আমার সন্তানের বয়সী। ওদেরকে মনি, আব্বা বলে ডাকি আমি। ওরাও কাল রাত্রে দেখলাম যে ওরা হচ্ছে আমার নিয়ে, ওরা বলতে একজন পোস্ট করেছে, চাঁদাবাজ সাংবাদিক, ভাইরাল সাংবাদিক শারমিন আরা চাঁদা গল্প আসতেছে। আরে বাবা, তুই আমার সামনে বড় হয়েছিস, দাড়ি গোপ এখনো উঠিনি, তোরে আমি নিজের মার মতো ভালোবাসি, আন্টি আন্টি করিস, মা মা বলে ডাকিস। নিউজ করতে গেলে ইদানিং আমার নিউজও করতে দিস না, ওইটুকুনি ছেলে, আমি কিচ্ছু বলি নে। তুই কি করে আমার নিয়ে এই পোস্ট দিতে পারলি বাবা? তোর বিবেকের কাছে প্রশ্ন থাকলো। চিরদিন তো আর এই অনলাইনই এদের সাথে কাজও করতে পারবি না, বা চিরদিন এই লাইনই থাকবি না, কিন্তু যে আমার অন্যায়টা করছিস আমার সাথে, একবারও জানিস যে আমি আসলে অন্যায় করেছি কি না? আমার নিয়ে যে তোরা এই ধরনের আমার পিছে হিংসামি করিস, আমার পেছনে লাগিস। আমি একটা নারী সাংবাদিক ঝিনাইদহ, তোদের কি ক্ষতি করি, কি ক্ষতি করি আমার বোঝা তো। আমি সৎ, সৎ মানুষের কি এই পৃথিবীতে বাঁচতে দেবে না কেউ? বা এই পৃথিবীতে কি সততা উঠে গেছে? সৎ জিনিস বলে কিছু নাই। আমি কালকে বলি, আমি অসুস্থ, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, আমার এই ডানের হাতের এখানে প্রচণ্ড আঘাত পেয়েছি, যে কারণে আমি বের হতে পারি না। তারপরও নিউজের নেশায় টুকটাক বের হই। আপনারা জানেন যে অনেক কষ্ট করি, অনেক দুঃখ করি, অনেক পরিশ্রম করি, করে আমি তথ্যটা আপনাদের সামনে তুলে ধরি। খরচ পাইনে, নিজের ইনকাম নাই, তারপরেও আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে যাই, তেল কিনি, টুকটুক করে করার চেষ্টা করি। কেউ যদি কখনো মন চায় 2 টাকা দিলে দেয়, না দিলে না দেয়, ওই একজনের তা দিয়ে আরও 10 জনের নিউজ করি। বলতে তো আমার দ্বিধা নাই। আমি তো চাঁদাবাজ করি না, আমি তো কোনো রংবাজ করি না, আমি তো কোনো দুর্নীতি করি না। আমার বলতে তো সমস্যা নাই। আমি এমবি খরচ কোথায় পাবো, মোটরসাইকেলের তেল খরচ কোথায় পাবো, যে আমি সেই স্পটে গিয়ে একটা মানুষের নিউজ তুলে ধরবো। তো কালকে আমি হসপিটাল থেকে আসছি, হসপিটালের সামনে কৃষক দলের এক নেতা, কি যেন নাম, ভাইয়ের নাম যেন কি, কৃষক দলের এক নেতার নামটা কি আমার ফোনের হোয়াটসঅ্যাপে ছিল, কি যেন নাম, যাই হোক, কৃষক দলের ঝিনাইদের এক নেতা আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে, আপা, এক দুঃখিনী মহিলার খুব খারাপ অবস্থা, কোর্টে মামলা করেছে, 2 মেয়ে আছে, স্বামীরা চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী। তো হচ্ছে ওর 2 দেবর আছে, কি নাম, হারুন আর মুসা। হারুন আর মুসা মানে দেবরের নাম হারুন আর মুসা, স্বামী হচ্ছে মাজেদুল হক মুন্না, চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী, পিতা মহরুম মশিউর রহমান, বাড়ি হচ্ছে কাঞ্চনপুর দক্ষিণপাড়া, মুড়ির মিল, ঝিনাইদা বাড়ি। আমি চিনি নে, আমাদের বাসা অন্য পাড়ায়। তো আমাকে ফোন দিয়ে বলছে, আপা, মহিলাটা কান্নাকাটি করছে হসপিটালের সামনে, আপনি তো একটা সৎ মানুষ, এর রোজা রমজান মাসে 2 কন্যা শিশু নিয়ে রাস্তায় বেড়াচ্ছে, একটু পরে সেহরি হবে, ইফতারি হবে, আপনি একটু মহিলাটারে বাঁচান, ওর বাড়ি একটু তুলে দিয়ে আসেন।
পারছে না কেউ, মহিলাটা থানায়ও গেইল, থানার থেকেও সহযোগিতা পাইনি। তো আমি তো উদার মানুষ, আমি একটু জোরে কথা বলি, আল্লাহ আমার কণ্ঠটা জোর দিয়েছে, কিন্তু আমি একটু উদার মানুষ। আমি ওই মহিলারই দুটো বাচ্চার আমি আপলোড করেছি নিউজ, আপনারা দেখেছেন, আরও করব। তা আমি ওই দুটো বাচ্চার চোখের পানি দেখে সহ্য করতে না পেরে আর ওই মহিলার কান্না সহ্য করতে না পেরে আমি ওই মহিলার সাথে কলম চলেন আপনাদের বাড়ি যাই। ওই মহিলা ভ্যানে গেল, আমি পিছনে মোটরসাইকেলে গেলাম, যে আমি ভাড়াও দিতে গেলাম, মহিলার ভ্যান ভাড়া মহিলা নিল না। আমি বলছি আপনার কাছে তো টাকা নেই, আমি ভ্যান ভাড়াটা দিয়ে দিই, তা নিল না। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখি ওর দুটো বড় বড় ওই হারুন আর মুসা, ওর দেবর, আর হচ্ছে ওর শাশুড়ি আর ওর স্বামী বসে রয়েছে উঠোনে। আশপাশে মেলা মানুষই ছিল, পাড়ার লোক ছিল, আমার কাছে ভিডিও আছে। তো আমি বলছি কি হয়েছে আপনার, একটু কোয়ান এগের একটু বাড়ি উঠতে দেন, উঠতে দিচ্ছেন না। কছে ও আমরা 8 বছর ধরে সংসার করতেছে, এখন আর সংসার করব না, কেস চলছে আজ 1.5 বছর ধরে, কিন্তু ও কেস রায় হয়েছে, কাবিনের টাকাটা দিয়ে দেবে আর হচ্ছে বাচ্চাদের খরচ দেবে, কিন্তু এই স্বামী দেবরে দেয় না। আবার সে বাড়িও থাকতে দেবে না, এই রমজান মাসে দুটো বাচ্চা নিয়ে সে মহিলার বাড়িও থাকতে দেবে না, অসহায় গরিব, খুবই গরিব মহিলাটা। তো আমি 4.5 ঘন্টা ধরে, রোজা থেকে 4.5 ঘন্টা ধরে আমার গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, আমি উঠোনে বসে এর পায়ে ধরছি, ওর পায়ে ধরছি, পাড়ার লোকের ডাকছি, মেলা মানুষ জুটে গেল, আমার ভিডিও আছে। আমি ওর স্বামীর পায়ে ধরছি, দেবরের পায়ে ধরছি, শাশুড়ির পায়ে ধরছি, যে রমজান মাসে এই দুটো বাচ্চা আপনাদের রক্ত কোনে যাবে, একটু থাকতে দেন, আমি আইসি আজকে রাতটুক থাকতে দেন, তারপরে কালকে থানায় যে বা ডিসির কাছে যে হোক, ওসির কাছে যে হোক, একটা ফয়সালা করেন। আর আমাদের ইসলাম ধর্মে আছে ছাড়াছাড়ি হয়ে যাক, কোনো সমস্যা নেই, যদি মারামারি খুনোখুনি হয় তা আস্তে ছাড়াছাড়ি হয়ে যাওয়া ভালো, ইসলাম ধর্মে তো আছে। তা আপনারা শরীয়ত মতে তার ভোগ করলেন 8টা বছর, তাদেরও বাচ্চা আছে, সে কোনে টাকা পাবে, বাচ্চাদের খাওয়াবে কোনে? তাদের তাহলে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে যে টাকা দিয়ে দেন কাবিনীর আর হচ্ছে ওদের খরচ দিয়ে দেন, আপনারা তাও দেবেন না, ঘরেও থাকতে দেবেন না। আপনারা বিচার করেন যে আমি কি অপরাধ করেছি, এই মহিলাটার দুটো মেয়ে নিয়ে আমি যে ঘরে তুলে দিয়ে আইছি, আমি কি অপরাধ করেছি, আমার কি ফাঁসি হওয়া উচিত? তার জন্যে আমার নামে নিউজ হবে, আমার নামে আমি দুর্নীতি করেছি, ও চাঁদাবাজি করেছি, টাকা নিয়েছি। তারপরে তারা, আমি এসব ভিডিও টিডিও করে অনেক হাতে পায়ে ধরে 4 ঘন্টা থাকার পরে বাড়ি চলে আসবো, ইফতারি বানাবো, রানবো, আমারও তো বাড়ি ঘর আছে, ছেলে পেলে আছে, আমার ছেলেটা হাফেজ রোজা রয়েছে। তখন আমি চলে আসবো, ওরা আমার পিস পিস, ওই 2 ছেলে প্ল্যান করেছে করে আমার পিস পিস এসে, ওর ওই 2 দেবর হারুন আর মুসা এসে মোবাইল রেকর্ড করেছে, রেকর্ড করে আমার করছে যে আপনি হচ্ছে নিউজ প্রচার করবেন না, ভিডিও ডিলিট করেন। আমার আসতে দিচ্ছে না, আমার কাছে রেকর্ড আছে, আমি শোনাবো, ওদের কাছেও আছে, আমার কাছে সে রেকর্ড আছে। আমার রাস্তা ঘিরে ধরেছে, আমি একজন মহিলা মানুষ, আমি তো একা গেছি, আমি তো দলপল নিয়ে যাই না, আমার তো সঙ্গপঙ্গ নেই, আমার তো কেউ নেই, আমি সৎ আল্লাহর ভরসায় আমি বুকি সৎ সাহস নিয়ে এগোই যাই, নিউজ করতে যাই, আমার কারোর লাগে না, আমার উপর থেকে ওই রব আমার সাহায্য করে। আমি মরতে ভয় পাই না, আমি জেল ফাঁস মামলায় ভয় পাইনি, কারণ মরবো, আমি একদিন মরবো। এই যে কাফনের কাপড়, এই যে কাফনের কাপড় নিয়ে আমি বসেছি, এই কাফনের কাপড় আমি কাল এক কাকিকে দেবো, সে আমার কাছে এসে, তার এই কাফনের কাপড় দিতে হবে। দেখেন কাফনের সব কিছু নিয়েই আমি আসি, আমার সামনে আসি। তো যাই হোক, এখন তারা আমাকে 1000 টাকা আমার দিচ্ছে, আমি নিইনি, বলছে আপনি 1000 টাকা নেন, আপনি নিউজ করেন না। ওর ওর 2 দেবর, ওই মুসা আর হারুন বলছে আপনি নিউজ করেন না। আমি আর নিউজ করবো কেন, যেহেতু আপনি আমার কথা শুনলেন, আপনার ভাবির 1 রাত থাকতে দেবেন, কালকে বের করে দেবেন, দেন, কিন্তু আজকের রাতটুক থাকতে দেন, আমি যেহেতু আইসি। কয়ে সে হচ্ছে আমার 1000 টাকা করছে, 1000 টাকা আমি বিকাশ করে দিচ্ছি আপনার, আপনি নিউজ করেন না। তারপরে আমি করছি যে আচ্ছা আমি নিউজ করবো না, আপনারা আমার জাতি দিন, আমার তো ওখানে পলিটিক্স করে আমার বুদ্ধি করে বেরোয় আসতে হবে, নাহলে তো আমি ওখানে আটকা পড়ে যাব, ওরা তো আমার আসতে দেবে না। তা আমি বলছি, ঠিক আছে, আমি যাচ্ছি, নিউজ করবো না, না আচ্ছা আপনি দেন, আপনি 1000 টাকা দেন, সমস্যা নেই। পরে আমার ওখানে দাঁড়িয়ে আমার বিকাশে 1000 টাকা দিল, দিয়ে আমি চলে আসলাম ওখান থেকে। চলে আসার পরে ওরা আমার ওই কথা কাটাকাটি, আমি কিছু না, আমি নেবো না, টাকা নেবো না, আমার রেকর্ড আছে, আমি টাকা নেবো না, সরেন, আমি টাকা নেবো না, আমার জাতি দেন, আমি বাড়ি যাবো, আমার জাতি দেন, আমি টাকা নেবো না। তারপরেও আমার 1000 টাকা প্রথমে দিল, পরে আবার 20 টাকা দিল, খরচ বাবদ আবার 20 টাকা দিল, সে রেকর্ডও আছে, ওদের কাছেও আছে, শুনে নেন, দেখে নেন। দিল্লি আমি ওখান থেকে কোনোরকম ভাবলাম আল্লাহ আমি এখান থেকে বাসি, বিদায় হয়ে আগে মহিলাটার তো বাড়ি তুলে দিতে পারিছি, আল্লাহর কাছে আসমানে তাকাই করলাম, আল্লাহ তোমার দয়া যে আমি ওই মহিলাটার বাড়ি তুলে দিতে পারিছি, এইটুকু আমার বড় পাওয়া, খুব খুশি হয়ে আমি আসলাম। আসার পরে আমি আর নিউজ কালকে করিনি, আমার কাছে ভিডিও আছে, করিনি কেন, ওই যে আমি মুসলিম, আমি জুবান দিয়েছি ওই আমরাদের যে আচ্ছা আমি নিউজ করবো না, কেন নিউজ করবো, সুযোগের পরিবারের সম্মান নষ্ট করব। ওরা যেহেতু ভাবিরা আমার কথা মতো একটা উঠতে দিল, ওরা বলছে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমরা উঠতে দেবো না, কিন্তু ওই মহিলা ওই বাড়িই থাকে, দুটো মেয়ে নিয়ে ওই বাড়িই থাকে, স্বামীর সাথেই থাকে। জামাত এক নেতা আসাদ ভাই, আমার সম্মানিত বড় ভাই, ঝিনাইদহ পৌর যুবদল জামায়াতের মনে হয় সভাপতি, উনি একটু আগে আমাকে ফোন দিয়েছে, রেকর্ড আছে, ফোন দিয়ে আমার বলছে আপনি এই নিউজ করেছেন, আপনি ওই মহিলার বাড়ি তুলে দিয়েছেন কেন, আপনি সাংবাদিক হয়ে ফি চেয়েছেন কেন, টাকা চেয়েছেন কেন? এ ভাই,
আমার কি সরকার বেতন দেয়? আমি যে জনসেবা করে বেড়াই হাজার হাজার, আপনারাই যে নির্বাচন করেছেন আমার 500 টাকা দিয়েছেন। আমি যে নিউজ প্রচার করেছি, বিএনপি কয়েছে আমি জামাতের দালাল, আবার যখন মজিদ ভাইয়ের নিউজ করেছি বিএনপি কয়েছে হচ্ছে আমি জামাতের দালাল, আবার জামাতের নিউজ করেছি জামাত কয়েছে আমি মজিদ ভাইয়ের দালাল। আপনারা কি আমার 500 টাকা দিয়েছেন? আমি যে তেলটা কিনে সারাদিন 4টে আসনে ঘুরে বেড়ালাম, নিউজ তুলে ধরলাম আপনাদের কাছে, সারা বাংলাদেশের কাছে, আমারে কেউ 500 টাকা দিয়েছেন? আমি তেল কিনবো কোনতে, এমবি কিনবো কোনতে? আপনারা যে আমার বলেন আমি কি দুর্নীতি করি, চাঁদাবাজি করি? আমার কথিত সমস্যা নেই। এখন সেই আসাদ ভাই আমার বলছে যে আপনি আপনি নিউজ করেছেন কেন, ওই মহিলার ওই বাড়ি তুলে দিয়েছেন কেন? তো আমি বললাম ভাই আপনি তো জামায়াত নেতা, তো আমি তো পাপ করেছি, আমার ফাঁসি হওয়া উচিত। তা এখন ওই মহিলা তো ওই বাড়ির বউ, দুটো কন্যা সন্তান আছে, রাস্তায় বেড়াচ্ছে, তা আমি তুলে দিয়ে অপরাধ করেছি? কছে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে 1.5 বছর আগে। তা আমি বলছি ভাই 1.5 বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে ওই বাড়ি থাকে কি করে ওরা? একই ঘরে তো থাকে স্বামী স্ত্রী, আমি তো যেয়ে দেখলাম একই ঘরে থাকে, পাড়ার লোকগুলো একই ঘরে থাকে। কালকেই গন্ডল করে বের করে দিয়ে ঘরে তালা মেরে দিয়েছে। এই রোজা রমজান মাসে কোনে যাবে কোন? এই মা বোনটা কোনে যাবে? গরিবের মেয়ে, খুব গরিবের মেয়ে, অসহায় গরিবের মেয়ে। ভালো ফ্যামিলির মেয়ে হলেও হয়তো সে তার বাপের বাড়ি পাঠায় দিতাম। তা আমার বলতেছে যে আপনি এই কাজ করেছেন, তাহলে আপনি আমার বলছে যে তারা একসাথে রাত্রি থাকে না। তা আমি বলছি তারা একই ঘরে থাকে, একসাথে থাকে না? আমি জানি, দেখতে যাই তারা এক ঘরে থাকে কি না। কথাগুলো সব রেকর্ড আছে, আমি ছাড়িনি, রেকর্ড ছাড়তে চাইলাম, কিন্তু আমি তো অমানুষ না। আমার হুমকি দিচ্ছে থানায় অভিযোগ করবে আমার নিয়ে। আমি বলছি আপনি মামলা করেন, একটা আমি 20টা করবো, আমি জেল খাটবো, আমি বুড়ি মানুষ, আমার ঘর ভাঙারও চিন্তা নেই, আমার জেল খাটলে সমস্যা নেই, আমার রব আছে। আমি তো এই কাফনের কাপড় পরেই চলে যাব। এই দুনিয়ার সব ক্ষমতা পড়ে থাকবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যারাই অন্যায় করেছে তারাই দেখেন জীবনে জয় হতে পারিনি, প্রমাণ আছে, জ্বলন্ত প্রমাণ। তো আমি তাদেরকে তুলে দিয়েছি, সেইটা আমার অপরাধ আমার বলছে। তা আমি বলছি ভাই আপনি বিটা মানুষ, আমি বিটি মানুষ, আপনি জামায়াত নেতা, তা আপনার সাথে আমি আর কথা কব না, আমি খুব অসুস্থ শারীরিকভাবে। তা আপনি আমার ঠিক আছে থানায় অভিযোগ করতে চাচ্ছেন, করেন। আমি 1000 টাকা নিয়েছি। হ্যাঁ নিয়েছি, যদি নিয়েও থাকি তা কী করেছি, নিয়েছি তা কী হয়েছে? আমার জোর করে তারা দিয়েছে, জোর করে তারা দিয়েছে যে তুমি নিউজ করবা না আমাদের নিয়ে। তা আমি তো বাড়িতে গেছি তেল খরচ করে, এমবি খরচ করে, আমি যে শ্রম দিয়েছি 4টে ঘন্টা, তা আমি কি পাপ কাজ করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি অন্যায় করেছি? আমি কি জুলুম করেছি? কারণ মাথায় জুলুম করে টাকা নিয়েছি? তোমরা কিসের ভয় দেখাও আমারে? আমার নিয়ে কিসের নিউজ করবা তোমরা? নিউজ তো আমি করব, আমি শারমিনারা, আমি নিউজ করব, আমি নিউজ করব যে তোমরা আমার দিয়ে খাটাও, না খাটলে আমারে হুমকি দাও, আমারে নিউজ করতে দাও না, আমারে নিউজ করা বন্ধ করে দিয়েছো আমাকে বিনা অপরাধে। আমি একজন নারী সাংবাদিক ঝিনাইদহ, তোমাদের গর্ব, তোমাদের বোন, কোনো বদনাম নেই আমার, সারা বাংলাদেশ আমার চেনে। তোমরা আমাকে উঠতে দাও না, উঠতে দিতে চাও না, আমাকে নিউজে ডাকো না, আমাকে জায়গা দাও না, আমার নিউজ করতে দাও না। কেন এত ভয় কেন? আমার মতো তোমরা পরিশ্রম করো। আমি রোজা থেকে বিটি মানুষ, আমার 5টা রুম পরিষ্কার করে ছেলেপেলে মানুষ করে সংসার সামলিয়ে আমি নিউজ করতে যাই, এটা আমার অপরাধ? এটা আমার পেশা। তুমি যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক আছে, এটা আমার পেশা। তা আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ? তোমরা আমার হাতে 500 টাকাও দাও না। তাহলে মানুষ তো পারিশ্রমিক দেয়, পারিশ্রমিক দেয় না, আমি কোনে পাবো? তোমরা ফিরি নিউজ করতে কাও প্রতিদিন, আমি কোনে পাবো? লজ্জা করে না তোমাদের? তোমাদের লজ্জা নেই? আবার নিউজ না করলে তোমরা আমার ফোন করে গরম দাও, আমি কেন নিউজ করিনি? আমি তাদের মুখে কেন বুম ধরিনি? তা আমি যে বুমটা ধরবো, যে তৈরি করতে যে জিনিসপত্র লাগে, আমি কোনে পাবো? আমি বিটি মানুষ কোনে পাবো? সরকার কি আমার বেতন দেয়? হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? আরও আমার নিয়ে নিউজ করো, আমার নিয়ে অভিযোগ করো। আমি তোমাদের বাপ বলে ডাকি, মা বলে ডাকি, বোন বলে ডাকি, ভাই বলে ডাকি, এটা আমার অপরাধ? তোমরা আমার দাঁড়াতে দাও না, তামাশা করো, আমার কাজ করতে দাও না, কিসের ভয়তে? তোমরা আমার মতো খাটো, তোমরাও শারমিনারা হবা। আল্লাহ বলেছে পরিশ্রম করে যে তার আল্লাহ পুরস্কার দেয়, আমি পরিশ্রম করে আমি পুরস্কার পাই। তো তোমাদের তো জলে কে এত হিংসা হয়? আমার পাশে কেউ তোমরা থাকো না কেন? হুম, আমার দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, আমার মৃত্যুর পরে তোমরা বুঝবা। শারমিনারা বারবার জন্মায় না। কালকে সকালে বের হয়েছি, হসপিটালে গেছি, আর এই কাপড় নিয়ে আইছি, আর এই কাপড়ের এই যে মরে গেলি মানুষ যা যা লাগে এইসব নিয়ে আইছি। ওই কাকির দেবো বলে, ওই কাকি, একটা কাকি আছে আমার 5 বছর ধরে আমার কাছে চাই, সেই কাকির আমি এই দেবো বলে যে মা আমি মরে গেলে আমার কাপড় দিও, তাই সেই কাপড় দেবো বলে আমি কাপড় নিয়ে আইছি দেবো বলে। এই কাপড় তোমাদেরও পরতে হবে, তোমরা যে অন্যায়গুলো আমার সাথে করো না। সত্য তথ্য আমার এই ক্ষুদ্র জায়গা থেকে আমি যদি প্রচার করি, যদি 5টা মানুষ যদি আমার জন্য উপকার হয়, সত্য তথ্য জানতে পারে, তা কি ক্ষতি হয়? তোমাদের ব্যবসা নষ্ট হয়? তোমাদের কিসের ব্যবসা নষ্ট হয়? আমি কয় টাকা কামাই করি? আমি তো মাসে 5000 টাকাও কামাই করি নি। আমার পা ঠোসা পড়ে যায়, আমি মাথা ঘুরে পড়ে যাই, তাও আমার সেই ওষুধের দামও তো ওঠে না। আমি কি এই টাকা দিয়ে কামাই করে চলি? আমার সংসার কি চলে এতে? হ্যাঁ,
তোমরা কি মনে করো আমি ভালোবাসি এই পেশাটাকে, তাই আমি এই পেশাটাকে করি, যে মানুষ আমার জন্য যদি দুটো মানুষের যদি উপকার হয়, দুটো মানুষও যদি উপকৃত হয়, ক্ষতি কি? সবাই কি টেলিভিশনের সাংবাদিক হতে পারে? সবাই কি বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে পড়তে পারে? সবাই কি ঢাকা ভার্সিটিতে পড়তে পারে? সবাই কি মেডিকেলে পড়তে পারে? সবাই কি সরকারি স্কুলে পড়তে পারে? তাই বলে কি কিন্ডার গার্ডেনে পড়ে কি মানুষ শিক্ষক না? তারা তারা শিক্ষাদান করছে না? আমি আমার জায়গা থেকে আমার জাতীয় পত্রিকা এবার যে হারে দেওয়ার সময়, কার্ড দেওয়ার সময় যে হারে কড়াকড়ি হয়েছে, পত্রিকা দেখাতে হয়েছে, সমস্ত ডকুমেন্টস দেখাতে হয়েছে, কত কালের পত্রিকা সব দেখাই তো আমি কার্ড পাইছি। তাহলে তো আমি আর ফেসবুক সাংবাদিক না, আমি তো আর ইউটিউবার না। আমি বিএনপির নিউজ করলে জামাত আমার পর রাগ করো, জামাতের নিউজ করলে বিএনপি রাগ করো, গণ অধিকারের নিউজ করলে আরেক দল নিউজ করলে রাগ করো। কে আরে ভাই, আমি কি তোমাদের একার মা বাপ নাকি? কিনে নিয়ে আসো আমারে, তোমরা তো কিনে নাও, আমার একদল কিনে নাও, আমারে কিনতে পারবা না। আমি সবার নিউজ করব, আমার মেরে ফেললি ফেলো, কোনো সমস্যা নেই। আমি আজকে মরবো, তুমি 2 দিন পরে মরবা, এটুকুই তো পার্থক্য। এই কাপড়ের কাপড় তুমিও পরবো, আমিও পরবো, সমস্যা কোথায়? আমারে কিসের হুমকি দাও, কিসের ভয় করো? আমি চাঁদাবাজি করেছি? 500-1000 টাকা যদি কেউ দেয় ভালোবেসে, যে আইএসএ কষ্ট করে, সেটাকে চাঁদাবাজি বলে? তোমরা নেতারা আমার টাকা দাও, তোমরা চাও নিউজ কর, শারমিন নিউজ কর, আমি মাথা ঘুরে পড়ে যাই নিউজ করতে করতে। যদি কই ভাই একটা পানি কিনে দেন, দিন আমি একটু পানি খাবো, আমার গলা শুকাইতেছে, তোমরা কেউ পারবো না, তোমরা কেউ পারবো না। নির্বাচনেও তোমরা তাই করেছো, তার শাস্তি তোমরা পাওনি, সবাই শাস্তি পাবা। তোমরা আমার সাথে যে অন্যায়, আমি সুখে দুঃখে সবসময় তোমাদের পাশে থাকি, আমার ক্ষুদ্র জায়গা থেকে, সবাই শাস্তি পাবা। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেন, আসমানে বসে সব দেখে। তো এই যে আমি নিউজটা করিছি এই বুনির, তা আমি কি পাপ করেছি আপনারা আমার বলেন তো? আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি? একটা বুনির, অসহায় বুনির 2টো বাচ্চা নিয়ে আমি তাদের বাড়িতে উঠাই দিয়ে আইছি, তার জন্য কেন আমার এত হুমকি আসছে? তার জন্য কেন আমার এত চাপ আসছে? আমার চাঁদাবাজি আমি করেছি বলতেছে। আমি এর উত্তর চাই, আমি এর বিচার চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন নারী সাংবাদিক বাংলাদেশের, আমাকে সারা বাংলাদেশ চেনে। আমি শ্রম দিই, আমি পরিশ্রম করি, আমি কঠোর পরিশ্রম করি। আমাকে শারমিনারা কেউ বানায়নি, আমার শ্রম দিয়ে, মেধা দিয়ে, সততা দিয়ে আমি আজ শারমিনারা হয়েছি। আমাকে কেউ নিউজে ডাকতে চায় না, আমি ভাইরাল হয়ে যাব, আমার নিউজ প্রচুর ভাইরাল হয়, সেই জন্য আমাকে চাপায় রাখে, আমাকে যেতে দেয় না। আমি সবাইকে সম্মান করি, সবাইকে ভালোবাসি, ছোট বড়। কাগজ বড় হলি ভাই বলি, বাজান বলি, কাকা বলি, ছোট হলি আব্বা বলে ডাকি আমি সবাইকে। আপনারা আমার ফলোয়ার যারা আছেন, আমি আপনাদের কাছে বিচার চাই। আপনারা কমেন্ট করেন, ঝড় তোলেন, শেয়ার করেন, আপনারা প্রতিবাদ করেন। আপনাদের বোনকে যদি দেখতে চান, নিউজ যদি দেখতে চান, আর নাহলে এ দুনিয়া থেকে সৎ সব মরে যাবে। এ দুনিয়ায়, বাংলাদেশে তো এমনি সৎ মানুষের জায়গা নাই। এত ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। আমরা নিউজ করতে গেলে, আমি তুলে ধরতে গেলেই বলবে কি যে আমি টাকা খাইছি। কোনো বিচার হচ্ছে? এই যে ধর্ষণ মেয়ের আসামি ধরছে, কোনো বিচার হচ্ছে? কেন বিচার হচ্ছে না? কালকে একটা নিউজ করেছি, তারা বিশ্বময় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে ধরা পড়েছে। আমাকে বলে কি আমার টাকা দিইনি বলে আমি সেই নিউজ করেছি। আমি যাইনি সেনে, আমি জানি না, আমি তাদের চিনি না। সবাই নিউজ করেছে, সারা বাংলাদেশ নিউজ করেছে, আমিও করেছি। তাহলে আমি বলে টাকা খাইছি? টাকা এত সহজ, হাতের মোয়া? 1 বোতল পানি 20 টাকা দাম দিয়ে আমার কেউ কিনে দেয় না, আমি উল্টো তাদের কিনে দিই, যে তোরা খা, তোরা গরিব মানুষ, তোরা খা, আমার দেওয়া লাগবে না। এত অন্যায় কিসের জন্য? এত জুলুম কেন বাংলাদেশে এখনো হচ্ছে? সাংবাদিকদের পারে কেন এত জুলুম? আর সাংবাদিকদের বলি, সাংবাদিক হয়ে সাংবাদিকরা, তোমরা যারা এই যে সাংবাদিকদের পিছনে লাগো বিনা কারণে, ভাই তোমাদেরও বিপদ হবে, হচ্ছে, আরও হবে। তোমরা বাঁচতে পারবা না কিন্তু। কি করে বাঁচবা তোমরা? তোমরা তোমরা তো একসাথে একত্রা না, তোমরা তো একত্রিত ঘোষণা করো না। তোমরা বাঁচবা কি করে? একজনের মারলে আরেকজন হাসাহাসি করো, তামাশা করো, মজা দেখো। তোমরা কি করে বাঁচবা? তোমাদেরই তো মারবে, আরেকজন মারবে নাকি? আরেকজনের মারবে নাকি? তোমরা একজন সাংবাদিক, একটা মা বোনকে ঘরে তুলে দিয়ে আইছে, তোমরা আরেক সাংবাদিক তার বিরুদ্ধে নিউজ করতেছো, সে চাঁদাবাজি করে এসে। আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি? 2টো বাচ্চা নিয়ে কাঁদছে ছটফট করে। আমি আবার আরেকটা ভিডিও সারিছি সকালবেলা, আপনারা দেখবেন কি হারে কাঁদছে। আপনারা বিচার করবেন যে আমি কি অন্যায় করেছি। ওই বুন্ডারে বাড়ি তুলে দিয়ে আসে, ওই দেবর, ওই হারুন আর মুসা আর ওর ওই দৃষ্টি প্রতিবন্ধী স্বামী, চোখি দেখে না, সবাই মিলে ওই মহিলার, ওই 4টা বছর তুমি মহিলার সাথে সংসার করলে, তারে ভোগ করলে, বুড়োকালে এসে তারে তাড়াই দিচ্ছ, সে কোনে যাবে? 4 হাত পা দিয়ে তারে তাড়াই দিচ্ছ, তারে কাবিনীর টাকা দিচ্ছ না, ওই 2টো জন্ম দিয়ে দিয়েছো, ওই 2টো বাচ্চা খাবে কি? ওই মহিলা খাওয়াবে কোনতে? ওই মহিলারা খারাপ হয়ে যায়। সংসার ভাঙলি, আরেকটা বিয়ে করলি, মহিলা ভালো না, সাইডে বিয়ে করেছ, 5টা বিয়ে করেছ, তোমরা কও। তোমরা মহিলাদের এই মহিলা যদি আবার একটা বিয়ে করে, তখন কমা যায় ওই মহিলা ভালো না, ওই মহিলা আরেকটা বিয়ে করেছে, ওই মহিলা স্বামীর সংসার ভেঙে চলে গেছে। মহিলা যে হাতে পায়ে জড়াই ধরে কাঁদছে যে আমার একটু থাকতে দাও, আমার ভিটে একটু থাকতে দাও, থাকতে দিচ্ছে না, চোখই দেখে না দৃষ্টি প্রতিবন্ধী স্বামী, তার কি ভাব? বোরে মেরে তাড়াই দিয়েছে। আমারও মারতে এসে কালকে, ওই দৃষ্টি প্রতিবন্ধী আমারও মারতে এসে।
সাথেও 2 ভাই হারুন ওই ক্যান্টনমেন্টে কলেজে পড়ে না কি যেন যশোরে, আমি ওখানেও যাব, আমি ক্যান্টনমেন্ট কলেজে যাব, আমি ওখানকার যে প্রিন্সিপাল আছে আমি তাদের সাথেও কথা বলবো, আমি প্রমাণ দেখাবো, সব করব। আমি এটাও বলবো, হ্যাঁ হারুন ভাই আর মুসা ভাই তোমরা যে আমার বিকাশে 1020 টাকা দিলে, কেন দিলে? আমি যাতে নিউজ না করি সেই জন্যই দিলে। আমি বললাম আমি নেবো না, আমি নেবো না, তাও তোমরা আমার টাকা দিলে, কেন দিলে ভাই? আমার তো রেকর্ড আছে, তোমাদের কাছেও আছে, যে আমি বলছি ভাই আমার জাতি দেন, আমার জাতি দেন, এখান থেকে আমি বাড়ি যাব, আমি নেব না। আমি ভাই জিনাদার ভাষায় কথা বলছি এখন, আপনারা কিছু মনে করেন না। আমি বলছি ভাই আমার বাড়ি জাতি দেন, আমার তোমরা 1000 টাকা দিয়ে বললে যে নিউজ করবেন না, আমরা ভাবির বাড়ি থাকতে দেবো না, আপনি নিউজ করবেন না। আমি বলছি না, এরম অন্যায় করো না, রোজা রমজান মাসে এমন অন্যায় করো না তোমরা। তা আজকে রাতটুক থাকতে দাও, কালকে থানায় যাবে, থানায় যেয়ে ওসি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন, আমাদের জেনে জেনে যাওয়া লাগে। আমার বড় ভাইরা সাংবাদিকরা আছে, আমার মাখন ভাই আছে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, খুবই ভালো মানুষ, উনার মতো মানুষ আমি আমার জীবনে দেখিনি। আবার বললেন না চাপাবাজি করছি, দালালি করছি, উনার মতো মানুষ আমি এই ঝিনাইদহ শহরে কোনো সাংবাদিক দেখিনি, স্পষ্ট বললাম। উনি একজন সৎ মানুষ, আদর্শবান মানুষ এবং খুবই ভদ্রলোক। উনার মানুষ হয় না, উনি যদি আমার মারেও তাও আমার মনে হয় না কোনো দুঃখ থাকবে। আমি যতটুকু চিনিছি, এখন ভুল চিনিছি কিনা জানি না, তবে খুবই ভালো মানুষ। আমি ভাইকেও জানাইছি ব্যাপারে। তোমরা যারা বস্তায় ভরে টাকা নাও, বান্ডিল ভরে টাকা নাও, মানুষের গলায় ছুরি বসাইয়ে চাপ দিয়ে, সেটা অন্যায় হয় না? আর আমরা যারা জোন খেটে বেড়াই 200-100 টাকা নিই তেল খরচের জন্য, আমাদের খুব পাপ হয়ে যায় না? বুকি সৎ সাহস আছে। হ্যাঁ, তো আপনাদেরকে অবগত করি, অনেক কথা বললাম, খুব কষ্ট হচ্ছে, আমি সারা রাত ঘুমাইনি। আমারই সন্তান, আমারই এক সাংবাদিক সন্তান, নাম বলছি নে, আমার বাবার হয়তো সম্মান নষ্ট হবে, নাম বলছি না, আমারই এক সন্তান, আমার মেয়ের বয়সে, বা আমার মেয়ের চেয়েও ছোটো হবে, এখনও দাড়িগোপ আমার চোখের সামনে উঠলো অনলাইনে সাংবাদিকতা করে। সে কাল রাত 12টার সময় লিখেছে, ঝিনাইদহর ভাইরাল সাংবাদিক শারমিনারা চাঁদাবাজির তথ্য আসছে, তথ্যচিত্র আসছে। কি চাঁদাবাজি আসছে? একটা মহিলাকে আমি তার বাড়ি তুলে দিয়েছি, আর কিচ্ছু না। আর তারা টেকনিক করে আমার বিকাশে, আমার ওই জায়গাতে আসতে দিচ্ছে না, মোটরসাইকেল ঠেসে ধরেছে, বিকাশে 1020 টাকা পাঠাই দিয়েছে টেকনিক করে, যাতে ওইটা তারা দেখাতে পারে। আমি বলছি আমি নেবো না, আমি নেবো না। প্রথমে আমার আসতে দিচ্ছে না বলে, তারপরে আমার বলছে যে নিউজ করতে পারবেন না, এই নিউজ ডিলিট করেন। আমি বলছি দেখেন আমার অফিসিয়াল খরচ আছে, আমার অফিসিয়াল খরচ আছে, আমার এখানে আইসে আমার অফিসে জবাবদিহি করতে হবে। আমি তো একটা পত্রিকায় কাজ করি, আমার অফিসিয়াল জবাবদিহি করতে হয় যে আমি 4 ঘন্টা এখানে আইসি, আমি সময় দিচ্ছি, আমি এখান থেকে নিশ্চয়ই টাকা খাচ্ছি, বা আমি এখানে কি করতে আইসি? আমার সংসার ধর্ম ফেলাইতে আমি 4 ঘন্টা তোমাদের মীমাংসা করে দিয়ে বেড়াচ্ছি, আমি কি দিন দরদি হয়ে গেছি? আমার বাপ জমি থেকে গেছে, সেই জমি বেছে বেছে তোমাদের দিন দরদি হয়ে গেছে। আমি বলছি আমার টাইমই সময় আছে, মূল্য আছে, আমি আমার অফিসে জানাবো, আমি এখানে আইসি, আমার অফিসে জানাতে হবে, আমার সম্পাদক খান সেলিম রহমান স্যারের কাছে জানাতে হবে, আমার বড় ভাই তিনি, যে তোমরা আমার আটকাই দিচ্ছ, আমার যেতে দিচ্ছ না। তারা আমার বলে না, আপনার 1000 টাকা দিচ্ছি, আপনি নিউজ করবেন না। কই আমার বিকাশ 1000 টাকা মেরে দিল, দিয়ে এখন আমার নিয়ে অপবাদ, মিথ্যা অপবাদ প্রচার চালাচ্ছে। এবং জামাতের নেতা 2 দিন পাশ করতে পারিনি, আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, আসাদুজ্জামান আসাদ সাহেব আমার নামে অভিযোগ করবে থানায়। আমি বলছি তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন, দ্রুত করেন, দেরি করেন না, তাড়াতাড়ি করেন। আমাকে এই মাত্র হুমকি দিচ্ছে, আমি অসুস্থ, আমি এই জায়গাটা আমি প্রচণ্ড আঘাত পাইছি, অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেলে নিউজ করতে যাই। ডিসি সাহেব হচ্ছে করছিল, 6 লেনের যে রাস্তা হচ্ছে, যাদের জমি চলে গেছে ওই জায়গার ভিতরে, রাস্তার ভিতরে, তাদের টাকা দিল, ক্ষতিপূরণ দিল 44টি পরিবারের ভিতরে 10 কোটি টাকা। তো আমি সেই নিউজ করতে গেছিলাম দ্রুত, আমি আমার এক বড় ভাইয়ের আদেশে গেছিলাম, আসতে গিয়ে আমি ধপাস করে পড়ে গেছি জোরে, মোটরসাইকেল রানিং, শরীরটা খারাপ, রোজা ছিলাম, মাথা ঘুরছিল, পড়ে যে আমি হাতে খুব ব্যথা পাইছি, আমি উঠতে পারছি না। উনি আমাকে ফোন করে বলে থানায় আমার অভিযোগ করবে, আমি টাকা চাইছি, আমার রুলস আছে কিনা অফিসিয়াল টাকা চাওয়ার। আরে ভাই আপনি বুঝলেন না? আর আমার বলছে ওই মহিলার কেন আমি তুলে দিয়ে আইছি ওই বাড়ি, ওই মহিলা তো ওই বাড়ি থাকে, ওই বাড়ি তার স্বামীর ভিটে, তার 2টো বাচ্চা আছে। আপনাদের মনকে একবারও কষ্ট হয় না, দয়া হয় না? আপনারা কি তারি মুসলিম যে রোজা রমজান মাসে বের করে দিচ্ছে খালি শূন্য হাতে? ওই মহিলার একটা টাকা পয়সা না, কিছু নাই, রোজার মাসে কোনে যাবে 2টো মহিলা? ও তো বাসায়ও কাজ করতে পারবে না, কারণ ও তো ভিখারি না, আবারও মধ্যবিত্তও বলা চলে না। ভাই আমার ভাইরা যারা আছেন ভাই, আমি খারাপ, আমি ভালো, যাই হই, আমি তো সবার কাছে ভালো হব না, নবী রসুল সবার কাছে ভালো হতে পারিনি, সেটা তো আমি পাপিষ্টা, আমি পাপি বান্দি, আমার পাপের শেষ নেই। কিন্তু আমি আপনাদের কাছে বিচার চাই যে আমাকে কেন এইভাবে হেনস্থা করে? আপনারা কি কেউ নেই প্রতিবাদ করার?
কোনো মায়ের বুকে কোনো মায়ের সন্তান নেই, সৎ মানুষ নেই। আমি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় যিনি ছিলেন, সাবেক এখন বর্তমান মন্ত্রী মহোদয় শৈলকুপার, অমায়িক ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি নির্বাচনের দিনও তার সাক্ষাৎকার নিয়েছি। ভাই, একটা দুঃখের কথা বলি, ওই নির্বাচনের দিন আসাদ সাহেবের সাথে, মন্ত্রী সাহেবের সাথে একটা ছবি তুলছিলাম। এক সাংবাদিক, বড় ভাই আমার, সম্মানিত বড় সাংবাদিক, নাম বলছি না, তারকা বলিলাম, ও ভাই আমার একটা ছবি তুলে দেন না আসাদ সাহেবের সাথে। সে আমার একটা ছবি তুলে দিছিল, সেই ছবিটাও সে আমাকে দেয়নি। আমি পোস্ট করবানে, মানুষ দেখবেন, আমার ভালো হবে না, তাই জানেন, সেই ছবিটাও আমার দেয়নি। আমি এতবার চালাম, ভাই আমার একটা ছবি তুলিছি, আপনি তুলে দিয়েছেন, ছবিটা আমার দেন। আমার সেই বড় ভাই, বড় স্যাটেলাইট টেলিভিশনে কাজ করে ঝিনেদার, আমার ছবিটা দিইনি। যদি আমার ভালো হয়ে যায়, আমার সুনাম হয়ে যায়, সেজন্য, তাতে আমার দুঃখ নেই। আমি আমার লাইব্রেরিতে স্ক্রিনশট দিয়ে ছবি নিয়ে আমি সেই ছবি পোস্ট করেছি। ভাইরে, দুঃখের কথা, আসলে সৎ কথা বলতে গেলে অনবরত বলা চলে যায়, এইভাবে আমাকে থামানোর চেষ্টা করা হয়। তো আসাদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমি। এই দরজার জানালাটা দিয়ে দাও তো। আসাদ সাহেব, আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়, আপনি আমাকে চেনেন। আমি নির্বাচনের দিন আপনার নিউজ করেছি, শৈলকুপায় গেছি আমি প্রথমে, মহিলা মানুষের, সকালবেলা 6টার সময় উঠেছি, সাইকেলে তেল ভরেছি পুরো নিজের টাকা খরচ করে। শৈলকুপায় গেছি, ঝিনেদার নিউজ করেছি, কালীগঞ্জে করেছি, কোচ্চাঁদপুর করেছি, মহেশপুর করেছি, সব জায়গায় আমি নিউজ করেছি। 4টা আসনে আমি একা নারী মোটরসাইকেল চালাই আপনাদের কাছে তুলে ধরেছি আমার এই ক্ষুদ্র জায়গা থেকে, যে কি হচ্ছে কোন আসনে। দেখেন, আমি জানি না কেউ এরকম কোনো পুরুষ সাংবাদিক পেরেছে কিনা করতে। আমি আসাদ সাহেবের কাছে, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই যে এখনো বৈষম্য নারী পুরুষের, এই যে আমার কাজ করতে দেওয়া হয় না, এই যে আমার সাথে এরকম অন্যায় করা হয়, আপনি দয়া করে মেহেরবানি করে বিষয়টা দেখবেন। এবং এই যে আমাকে থামিয়ে দেওয়া হয়, এই যে আমি সৎ কাজ করি, বিষয়টা আপনারা দেখবেন। পুলিশ প্রশাসন ভাইরা যারা আছেন আমাকে চেনেন, আমি কিন্তু খুব সাহসী একজন নারী, আমি নিজেই জানি। আমি খুব প্রতিবাদী একজন নারী, আমি ভয় পাইনি। আমি যদি সৎ পথে থেকে মরতে পারি, 5টা লোক আমার জানাজায় দৌড়িয়ে আসবে এবং বলবে এরকম নারী হয় না, আসলেই ভালো। এমন মানুষ বলে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি সেই জীবন গঠন করতে চাই। আমি জন্মাইছি, পৃথিবীতে আইছি, আমি চলে যাব, আমাকে কিছু চেনবে না, জানবে না। আমি এরকম জীবন রেখে যেতে চাইনি। আমি এমন জীবন রেখে যেতে চাই না। আমি এমন কর্মও করতে চাইনি যে কর্মে আমার দুর্নীতি থাকবে, আমার যে কর্মে আমার খারাপ বদনাম থাকবে। আমার যখন যে দলে নিউজ করি, মনে হয় সেটাই আমার সন্তান, কেন জানি আমার মনে হয়। আপনারা দেখবেন, আমি কিন্তু সেরম আন্তরিক হয়ে নিউজ করি, মনে হয় যে আমার সন্তান। আমার ভাই, আমার যারা আছেন, আমার এই যে 51,000 ফলোয়ার ভাইরা, ভাই যদি আমার সাথে থাকেন, আমার বোনেরা থাকেন, আমার আর কিছু লাগে? আমার সৃষ্টিকর্তা, আমার রব যদি থাকে, আমার আর কিছু লাগে? আমার ভুল হলে আপনারা মেসেঞ্জারে ধরাই দেবেন, প্রকাশ্যে না বলে লজ্জা পাবো। আমি তো মানুষ, আমারও তো ভুল হয়, আমি তো ফেরেশতা না। আমার 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 মেসেঞ্জারে বলবেন, বোন আপনার এটা ভুল হয়েছে, আমি সেটা আর করব না। কিন্তু আপনারা যারা আমার ভুল ধরাই দেন, আমারে বকাবকি করেন, গালি দেন, তারা আপনারা কেউ না কোনো দল করেন। আপনাদের যখন আপনাদের বিপক্ষে নিউজ যায়, তখনই হচ্ছে আপনারা আমার গালিগালাজ করেন। কিন্তু ভাই, আমি তো কোনো দল করি না, আমার রক্তে কোনো দল নেই। আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোনো দল করে না, কেউ কোনো দল আমার তো নেই। আমার ভাই একটা ছিল, মারা গেছে, আরেকটা ভাই আর্মির মেজর, উনি রিটায়ার্ড করছে, উনি বৃদ্ধ হয়ে গেছেন, উনি ঢাকায় থাকেন, বাবা নেই। দল করবে কি? আমার স্বামী দল করে না, কে দল করবে বলেন? আমাদের তো দল করার কেউ নাই। তাই আপনারা কষ্ট পান যে আমি এরকম হচ্ছে, আপনাদের যার যার নিউজ বিপক্ষে যখন চলে যায়, আপনারা ভাবেন এই সাংবাদিক শারমিন দালাল, এই সাংবাদিক শারমিন, এই শারমিন এই করেছে। আমি সত্য তুলে ধরার জন্য আমি মামলা খাইছি। আমি নির্বাচনে সঠিক তথ্য তুলে ধরার জন্যই আওয়ামী লীগ সরকার থাকতি যশোরে গিয়ে আমি মামলা পর্যন্ত খাইছি, যে গ্রামের মানুষজন দৌড়িয়ে এসে কান চাপা আমাদের নিউজ করতে, আমাদের ভোট দিতে দিচ্ছে না পুলিশ, ওইখানে কিছু কয়েকজন মিলে, কয়েকজন পুলিশ মিলে, সেই আওয়ামী লীগ সরকার থাকতে পুলিশরা কিছু ভোট দিতে দিচ্ছিল না, তার এক পক্ষপাতিত্ব করছিল। আমি সেই সহজ সরল মানুষ, তখন নতুন ছিলাম সাংবাদিক, আমি একেবারে বীরত্ব দেখাইছি। আমি লাইভই তাদের কথা তুলে ধরেছি যে ভোট দিতে জাতি দিচ্ছে না, তাদের মারছে। ভাই, আমি খারাপ ভুয়া সাংবাদিক হয়ে গেছি। আমার হেলমেটে সবসময় হেলমেট পরা থাকে, আমাকে বলে হেলমেট সাংবাদিক। ভাইরা, হেলমেট রেখে দিলে হেলমেট চুরি হয়ে যায়, কেউ শয়তানি করে ভেঙে ফেলে। আপনারা আমার ব্যথা বুঝবেন? আমি হেলমেট কিনবো কোনতে পরে? প্রতিদিন যদি 1 টাকা করে হেলমেট চুরি হয়, আমার মাথা নিরাপত্তার জন্য আমি হেলমেট পরি, আমার পিছতে মারে, মাথায় বাড়ি মারে, জানেন আপনারা, মেরে দৌড় মারে। আমি কি করব? আমি হেলমেট পরে থাকি, আমার সেফটি, আমার হেলমেট হারাই না, আমার মাথায় থাকে, তাতে আপনাদের তো সমস্যা না। আমি বুরকা পরলাম, আমি জামাতে নিউজ করলে বুরকা পরি। কোনো সাংবাদিক পৃথিবীতে আছে দেখান দিনই বুরকা পরে? আমি হেজাব পরি, যাতে আপনাদের একটু খুশি করতে পারি। তো মানুষের খুশি করা কি এত সহজ? নবী রাসূল মানুষের খুশি করতে পারিনি, আমি কি করে খুশি করব আপনাদের?
আমার অপরাধটা কি দেখান? আমি একটা দুঃখিনী বোন, 8 বছর সংসার করছে, তার স্বামী চোখই দেখে না, তার দুটো মেয়ে আছে, ওই মেয়ে দুটো রেপ হতে পারে, ধর্ষণ হতে পারে রাস্তায়, এই রমজান মাসে কেন্দ্রে বেড়াচ্ছে, কেউ দেখছে না। কত দিন ধরে দিই, কত নেতা, কত জনপ্রতিনিধি, সবাই তো আর এগুলো চোখে পড়বে না। আমার চোখে পড়েছে, আমি তাদেরকে নিয়ে যেয়ে ওই বুন্ডারে তার তার কি দেবর মুসা হারুনির আর তার স্বামী মাজেদুরির পায়ে জড়াই ধরে আমি তার বাড়ি দিয়ে আইছি। আমি পাপ কাজ করেছি, আমি পাপ কাজ করেছি। সেই পাপের জন্য আমারে জামাত নেতা, পৌর যুব জামাত নেতা আসাদ ভাই আমাকে হুমকি দিচ্ছে, আমার নামে মামলা করবে। ভাই আপনি মামলা করবেন, আমি মামলা করতে পারবো না নে। ভাই তোমরা আমার নিয়ে নিউজ করবো, আমি তোমাদের নিয়ে মামলা করতে পারবো না নে। তোমরা যদি মিশে নিউজ করো, মিথ্যে নিউজ করো, দুনিয়ায় কি মানুষ বলে কেউ নেই? আল্লাহর বান্দা কেউ নেই দুনিয়ায়, কি আইন বলে কিছু নেই? তোমরাও মামলা চালাবো, আমি মামলা চালাবো, তোমরাও কোর্টের বারান্দায় দৌড়বো, আমিও কোর্টের বারান্দায় দৌড়বো। আমি তো শারমিনারা সাংবাদিক হয়েছি, ওই ভয় পেয়ে সাংবাদিক হইনি। তোমরা কি এক পক্ষ আমাকে বলে সেই আমল থেকে মহুল সাহেবের নিউজ করেছি, ভালো মানুষের নিউজ করেছি, তা কি হয়েছে? এতদিনই ঝিনাইদহ শহরে কত উন্নয়ন হতো, কত রাস্তাঘাট হইতো, কিছু পাচ্ছেন? এখন খাতি পাচ্ছেন? একটা রাস্তাঘাট হয়েছে, আমার রাস্তার জন্য আমি আজ 5 বছর কাঁদতেছি। আমি মোটরসাইকেল নিয়ে হুবড়ি খেয়ে পড়ে যাই, বিটি মানুষ, আমি কেন, বিটারাও পড়ে যায়। আমার রাস্তা খুবই খারাপ অবস্থা, ড্রেন নেই, রাস্তা নেই। সেই মহুল সাহেবের নিউজ করলাম, মহুল সাহেবের আমল থেকে আমি কাঁদতেছি, ও ভাই আমার রাস্তাটুক করে দেন। কই মহুল সাহেবের পারিবারিক সাংবাদিক বলে আমি, তারা নাকি আমার কোটিপতি বানাই দিয়েছে, কই তারা তো আমার রাস্তাটুক করে দিল না, কই তারা তো আমার আমার কিছু দিইনি, অথচ আমি বদনামের ভাগী হয়েছি। কেন? আমি সৎ, আমার মনে হয়েছে সতের নিউজ করেছি, যে ক্ষমতায় আসলে 5টা লোক উপকৃত হবে, আমার উপকারের দরকার নেই, আপনারা আমার এক দল বানাই দেন। তা আমি তো সাংবাদিকের আগে আমি মানুষ, আমি কারোর মা, কারোর বোন, আমি তো চাবো আমার সমাজের উন্নয়ন হোক, আমার ঝিনাইদহ শহরের উন্নয়ন হোক। আমার একা লোভ করার তো দরকার নেই, আমি নাই 5,000 টাকা পাবানে, 2,000 টাকা পাবানে, তাতে কি আমার বছর চলে যাবে না? আর ভালো একটা মানুষ পাশ করলি যে 5টা লোকের উপকার হবে না? ঝিনাইদহ এতদিন রাস্তাঘাট সব হয়ে যেত না? এখন রাস্তাঘাট হচ্ছে না কেন? ড্রেনের পানি, গুড় পানিতে আমার রাস্তা ভরে যায়, আমার 200 গজ রাস্তা। আমি পৌরসভায় ইঞ্জিনিয়ারের কাছে আজ 5 বছর যাচ্ছি, কামাল ভাইয়ের কাছে, আর প্রতিদিন একবার করে ফোন দিই, ভাই আমার এই 200 গজ রাস্তাটুকু আপনি একটু ঠিক করে দেন ভাই, আমি আর পারছি না, আমি রাস্তা দিয়ে যাতে পারি না, মোটরসাইকেলে একটা রিক্সাও আসেন আমার বাড়ি এখানে, এই 200 গজ রাস্তা দয়া করেন, আমি নাই টাকা দিচ্ছি, আমার রাস্তাটুকু ঠিক করে দেন। কই কেউ তো আমার রাস্তাটুকু ঠিক করে দেয়নি, মহুল সাহেবও দেয়নি, হিজল সাহেবও দেয়নি, কেউ দেয়নি। আমি তাদের পার্সোনাল সাংবাদিক হয়ে গেছি। আমি মজিদ ভাইয়ের কয়দিন নিউজ করলাম, আমি মজিদ ভাইয়ের সাংবাদিক হয়ে গেছি। আমি লীগের আমার সময় আমি লীগের নিউজ করেছি, এটাই তো আমার কাজ। যখন যারা রাজপথে থাকবে, সে যে দলই হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আমি তো তাদের নিউজই করবো। এটাই তো একটা, আমি ছোটো জায়গায় থেকে বুঝি, আপনারা বড় জায়গায় থেকে বোঝেন না যে একটা সাংবাদিকের ধর্ম কী। দল মত নির্বিশেষে তথ্য, সঠিক তথ্য, সত্য তথ্য জনগণের দ্বার প্রান্তে তুলে ধরাই তো একটা সাংবাদিকের ধর্ম, কাজ হওয়া উচিত। নয় ও সাংবাদিক সেজে লাভ কী? ও সাংবাদিক হওয়ার মানে কি? আমার কথার উত্তর দেবেন আপনারা, আপনাদের গায়ের জোরে যেন কিছু বলবেন না। আমি ব্লক করে দিই অবশ্য, যারা করেন, আমার কোনো ফলোয়ার দরকার নেই। আরেকটা কথা কি জানেন, যে এই যে আমার ভিউ ব্যবসা অনেকে বলেন, আমি তো জাতীয় পত্রিকার সাংবাদিক, আমি তো ইউটিউবার না, বা আমি ভিউ ব্যবসা করি না, আমি আমার ফেসবুক থেকে 1 টাকাও পাইনি। আমি আর 7 বছর সাংবাদিকতা করছি, 1 টাকাও পাইনি আমার ফেসবুক থেকে। তাহলে আমি কিসের ভিউ ব্যবসা হলাম? আর এখন পত্রিকা পড়ে না মানুষ, মোবাইল হাতে থাকে, মোবাইলটা দেখে, নিউজটা তৎক্ষণিক মানুষের চোখে যায়, তৎক্ষণিক মানুষ সত্য তথ্য জানতে পারে। আপনারা তো কাটছাট করে রাত্রিবেলা ছাড়েন, আর আমি তো সরাসরি লাইভ দিই, এটাই আমার শত্রুতা। আমি কোনো কাটছাট করি না, সরাসরি যা হয় আপনারা দেখেন। এত হিংসা কেন রে ভাই? দুনিয়াতে যাবা না, কবরে যাবা না, এই কাফনের কাপড় পরবা না তোমরা কেউ? হ্যাঁ, এই কাফনের কাপড় কেউ পরবা না, এই আগরবাতি কেউ জ্বালাবে না কারোর, এই আগরবাতি জ্বালাবে না, এই সাবান দিয়ে গোসল করবে না, এইগুলো মাখাবে না। প্রফেশনালের বাইরে কথা বলতেছি, খুব ব্যথা নিয়ে কথা বলতেছি, খুব ব্যথা নিয়ে। আমি একটা মা বোনকে, অসহায় বোনকে তার স্বামীর ঘরে পৌঁছাই দিয়েছি বলে আমার জামায়াত নেতা আমাকে হুমকি দিচ্ছে। আমার আমার সাংবাদিক, আমার সন্তান, আমার পেটের সন্তানের বয়সী, সে লিখতেছে সাংবাদিক শারমিনার দুর্নীতি চিত্র আসতেছে। এমনই কি দুর্নীতি চিত্র বাজান? এমনই কয় টাকা পাইছি আমি জীবনে? তোরা তো জানিস এমবি থাকে না, সাইকেলে তেল থাকে না, ফকিরের মতো ঘুরে বেড়াই। সাজেদুল হক পপ্পু মামা, আমার মামা, আমারে মা বলে ডাকে, বিএনপি সাংগঠনিক সম্পাদক, আমারে কয় এই ফকরেমি পেশা করবি না, তোর আমি ঠিকাদারি করাই দেবো। আমি কই মামা তোমার আমার ঠিকাদারি করানো লাগবে না, এই পেশায় আমি যে সম্মান ভালোবাসা পাইছি তুমিও তা পাওনি।
আমি আমার এই সততা নিয়ে মরে যেতে চাই, আমার ঠিকাদারি করা লাগবে না। আমার ওই 50 টাকা 100 টাকা দিলেও আমি, অনেকে বলে 500 টাকার সাংবাদিক, অনেকে বলে তোরা কি বলবি, আমি বলতেছি, অনেকে বলে 1000 টাকার সাংবাদিক। হ্যাঁ, তা কি হয়েছে, কি হয়েছে? আমি আমার পারিশ্রমিক নেব না? আমি যে এমবি কিনে, আমি যে সাইকেল চালাই তোদের বাড়ির ঠিকানায় যাবো, যে তোদের কেউ মারতেছে কাটতেছে তোদের ফেড়ে ফেলতেছে, সেগুলো যে আমি তুলে ধরবো, তা আমি কোনে পাবো? লাইভ করবো কোনতে? আমি সেই ঠিকানায়, আমার বাড়িতে সুইট মোড়ে জাতি 30 টাকা রিক্সা ভাড়া লাগে, আসতে 30 টাকা 60 টাকা রিক্সা ভাড়া লাগে, একটা পানি খালি 20 টাকা লাগে, এমবি ভরলি খরচ লাগে, তেল কিনতে খরচ লাগে, আমার কত টাকা লাগে আমার? কই, আমি তো কোনোদিন আমি কারোর কাছ থেকে নিই না, তোমরা তো দেও না আমার না তো জলে কেন, তোমাদের এত জলে কেন আমার বলো, কি জন্যই জলে বলো, আজ আমি তোমাদের উত্তর দেবো। আমার সততা আমার পরিশ্রম দেখে তোমাদের জলে কেন? আরেকটা গল্প করি আপনাদের। এই পরশু দিনে যে ডিসি অফিসে নিউজ করতে গেছি, এক সিনিয়র সাংবাদিক, খুবই নামকরা সাংবাদিক, সভাপতি ছিলেন এক সময়, বলছিলেন, নাম বলছি না, ওনার কাছে একজন ইওনো অফিসে দুর্নীতি নিয়ে উনি আমার নাম্বার চেয়েছে, সাংবাদিক শামিনার নাম্বারটা দেন দিনে, আমি এখানে খুব বিপদে আছি, নিউজ করবে। সে আমার নাম্বার দিইনি, সে দুঃখ করে আমার সেদিনকে বলতেছে, মাগো তোমার নাম্বারটা চালাম, তোমার সাংবাদিকরাও তোমার নাম্বারটা দিল না, কেন দিল না? হিংসা। এই হিংসা তোমাদের মনে রে শোনা, তোমরা আমার বাপের মতো ভাইয়ের মতো, আমি তো তুচ্ছ মানুষ, আমাকে নিয়ে তোমরা এত হিংসা করো, এত ভয় পাও কেন? কিসের ভয়? আমি যদি মরে যাই বা আমি যদি নিউজ না করি, আর এক সাংবাদিক এই নিউজ করবে না, করবে না তো? তা আমি তো একজন নারী, রাজপথে থাকি, একজন নারী, 10 জন নারী না। তোমাদের এত ভয় কেন? পেছনে আমার পাশায় কেন লাগো তোমরা? আমার সামনে লাগো। ক্ষমতা থাকলে আমি একা 10 কেজি ওজনের স্ট্যান্ড টানি, এই বোম টানি, ব্যাগ টানি, ক্যামেরা একা ধরি, ব্রেন একা খাটাই, কথা বলি একা, মন্ত্রী মিনিস্টারের সাক্ষাৎকার নিয়ে একা। পারো তোমরা? তোমাদের তো 5 জন লাগে সাথে। এইটাই হিংসামি? এটা হিংসামি তোমাদের? ছুলে ফেলার দরকার তোমাদের, যদি বাড়ানোর লোক থাকতো, ছুলে ফেলার লোক থাকতো, নাটকবাজি করতে এসতে না তোমরা। আমি তো তোমাদের ওই ফেসবুক সাংবাদিক না, ইচ্ছে হইল মলাম রে, কি করবো রে, এইসব লেখবো। আমি তথ্য প্রচার করি, সত্য ঘটনা প্রচার করি। তোমাদের কেন এত হিংসামি হয় আমাকে নিয়ে? কি ক্ষতি করেছি বলো, কার কি ক্ষতি করেছি? কারোর সাথে খারাপ ব্যবহার করি নে, কারোর সাথে বেয়াদবি করি নে, কারোর সাথে গল্প করি নে, কারোর সাথে এক কাপ চা খাই নে। নিউজ, মোটরসাইকেল বাড়িতে টার্ন মারি, নিউজ করি, সোজা বাড়ি চলে আসি, বাড়ি এসেই কাপড় খুলে রান্না বাড়া সংসারের কাজ করি, নিউজ লিখি, ঢাকায় নিউজ পাঠাই, নিজে এডিট করি, নিজের নিউজ ছাড়ি, পত্রিকায় নিউজ পাঠাই, অফিসে নিউজ পাঠাই, সব একা করি। তোমরা জানো আমি কি করি না করি? আমার কাছে আসতে পারো তোমরা? আমি কি ওই পীড়িত করে বেড়ানো মেয়ে মানুষ নাকি আমি? আমার কণ্ঠ, আমার ভয়েস শুনে বোঝো না যে আমি ন্যাকামি ম্যান করা মেয়ে মানুষ না? আমার বৈশিষ্ট্য ওই সমস্ত প্রেম প্রীত ন্যাকামি নাই। মানুষ হও তোমরা, আল্লাহকে ভয় করো তোমরা। মৃত্যুর মতো সত্য আর কিচ্ছু নাই, জন্ম মৃত্যুর মতো সত্য আর কিছু নাই, এটা ভাবো তোমরা। বড় বড় নেতা, বড় বড় যারা দেশ চালিয়েছেন, তারাও চলে গেছেন দুনিয়া ছেড়ে। দয়া করে আজকের পর থেকে আমার বিশ্বাস, যারা আমার শত্রুতা করেন আমার সাথে, তারা একটু ভয় করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বোন। আমি সত্যিই যদি অন্যায় করি, আমার থাবড়াবেন ধরে, কোনো দুঃখ নেই। আমার মেসেঞ্জারে বলবেন, আমার বাড়ির ঠিকানায় চলে আসবেন। আমি যদি এক চুল অন্যায় করি, আমি তো মানুষ, ফেরেশতা না, আমি তো অন্যায় ভুল হতে পারে, আমি জেনে বুঝে কখনো অন্যায় করিনি, কোনো টাকার জন্য মিথ্যে প্রচার করিনি আমি। তোমরা আমার বিকাশে টাকা পাঠাই দিয়ে নাটক করে তোমরা আমার বলতেছো যে আমি দুর্নীতি করছি, চাঁদাবাজি করতেছি। আপনারা বলেন, এই মহিলার এই যে কোর্ট থেকে রায় হয়েছে যে এর কাবিনের টাকা দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে এই বাচ্চা দুটোর, তারা দিচ্ছে না। আপনারা আমার 51,000 ফলোয়ার সহ এই নিউজ যারা যারা দেখবেন, আওয়াজ তুলুন আপনারা, মেহেরবানি করে। এই রমজান মাসে যদি কেউ মুসলিম হয়ে থাকেন, সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন, আপনারা আওয়াজ তুলুন। আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জজ ব্যারিস্টার যারা যারা আছেন, ডিসি এসপি সারা বাংলাদেশ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই মহিলা, এই বুনির জন্য ন্যায্য দাবি তিনি আদায় আপনারা করে দেন। ন্যায্য দাবি যেন পাই সে, তার যে অধিকার, সে অধিকার, ন্যায্য অধিকার যেন পাই। তার কেউ নেই বলে আপনারা বড় বড় নেতা ধরছেন, জামাত ক্ষমতায় এসছে, জামাতে ধরছেন, ধরে আমার হুমকি দেওয়াচ্ছেন। আমি কি ভয় পাওয়া মেয়ে? যেহেতু তার প্রতিটা প্রশাসন আমাকে চেনেন, আমি কেমন, আমার কণ্ঠ শুনেছেন। আমি যদি দুর্নীতিবাজ হই, আমি যদি চাঁদাবাজি হই, আমি যদি খারাপ মানুষ হই, আমার কণ্ঠ এমন হয় না।
কালীগঞ্জের একটু আগে কালীগঞ্জের গোয়েন্দা বিভাগ থেকে ফোন এসছে, পুলিশ ভাইরা ফোন দিয়েছে, আপা আপনাকে স্যালুট জানায়, আপনার নিউজ দেখছি। জেলাদার এসপি সাহেব আমাকে সঙ্গে প্রশংসা করেছেন, তার রুমে আরও সাংবাদিক ছিল, দবির ভাই সাংবাদিক ছিল, আরও সাংবাদিক ছিল, যে আমি এত জেলায় ঘুরেছি, আপনার মতো এরকম নারী সাংবাদিক, এত সৎ, এত সাহসী, এত পরিশ্রমী সাংবাদিক আমি দেখিনি। শুনে দেখবেন ওসি মহোদয়ের কাছে, এসপি মহোদয়ের কাছে, সরি এসপি মহোদয়ের কাছে, ওসি না। ওসিও বলে, উনিও প্রশংসা করেন, উনিও ভালো জানেন, নতুন এসেছেন যদিও বা। হ্যাঁ অবশ্যই, মৃত্যুর ভয় আমি করি না। আমি আর কতদিন বাঁচবো, আমার তো বয়স হয়ে গেছে। আমাকে মেরে ফেলে যদি আপনারা দুদিন সুখী থাকেন সমস্যা কোথায়? তারপরে দুদিন পরে তো আপনাদেরও এই কাফনের কাপড় পরতে হবে, দেখছেন কাফনের কাপড় নিয়ে ঘুরি সব সময়। এটা কালকে এক কাকিকে দিতে হবে আমার, বুঝতে পারছেন? শারমিনারা একজনই শারমিনারা। আমি হয়তো বড় স্যাটেলাইট টেলিভিশনে সাংবাদিক হতে পারিনি, আমার নসিবে হয়নি, আমার ভাগ্যে নেই, হয়নি। এখন আমার বয়স হয়ে গেছে, হয়তো বা আর হবে না। আমি অনেক দুঃখ করি না। অনেকে আমাকে বলে, শারমিন তুমি এত ভালো নিউজ করো, তুমি কেন স্যাটেলাইট টেলিভিশনে যাও না? কেন রে ভাই? ওই কিন্ডার গার্ডেনে যারা শিক্ষকতা করে তাদের বাচ্চারা কি বড় অফিসার হয় না, জজ বেস্টার হয় না? তা আমার জায়গা থেকে যদি আমি তথ্য প্রচার করছি না, লক্ষ লক্ষ নিউজ প্রচার করছি না, আমার স্যাটেলাইট টেলিভিশনে সাংবাদিক হতে হবে কী জন্যই? আমার সততা আছে কিনা, আমার আদর্শ আছে কিনা আমার দেখতে হবে, আমার জাতীয় পত্রিকা আছে কিনা দেখতে হবে। জি ভাই, ভালো কাজ করি বলেই তো শত্রু তৈরি হয়েছে। আমি যদি খারাপ কাজ করতাম তাহলে তো আমার সবাই সাপোর্ট করতো, তাহলে তো সবাই আমার সাপোর্ট করতো। আমি বিচার চাচ্ছি আপনাদের কাছে। আমি শারমিনারা, আমি কালকে নিউজ করিনি তাদের সম্মানের কথা ভেবে, হারুন এবং মুসা ভাইয়ের সম্মানের কথা ভেবে, যেহেতু ক্যান্টনমেন্ট কলেজে পড়ে মুসা না হারুন, যেন ঝিনাদা তাদের একটা সম্মান আছে, বা সম্মান না থাকুক না থাকুক, সম্মান থাকলে কি আর তারা ভাবিকে, দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়ের বউকে তারা ঘর থেকে বের করে দেয়, দুটো বাচ্চা সহ? যাই হোক, তারপরেও যার যার সম্মান তার তার কাছে। আমি কালকে নিউজ প্রচার করিনি, কালকে আমি নিউজ প্রচার করিনি, আজকে সেই নিউজ প্রচার করেছি। যখন দেখেছি তারা আমার কথা রেকর্ড করেছে এবং তারা আমার মোবাইলে 1000 টাকা বিকাশ করে দিচ্ছে, সেটা রেকর্ড করেছে, করে তারা আমাকে ভাইরাল করার চেষ্টা করছে। আমি তো এমনিই ভাইরাল, আমার কি ভাইরাল করবি? বরং আমার নাম নিয়ে তোরা একটু ভাইরাল হ। আল্লাহ আমার যে সম্মান দিয়েছে সেখান থেকে তোরা একটু ভাইরাল হ। ভাই, কাতার থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, সৌদি থেকে দেখছেন, লন্ডন, যেখান থেকে দেখছেন, আপনারা প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, দয়া করে আর চুপ করে থাকবেন না। আমরা চুপ করে থাকি বিধায় আজ কিন্তু এই অবস্থা। আমরা 5টা লোক যদি চুপ করে না থেকে আমাদের কেউ মারতে আসে, আমরা 5টা লোক এক হই, আমরা সাংবাদিকরা যদি এক হই, আমাদের কেউ মারতে পারে? আমি একটা বোন ঝিনাইদহ, আমি একটা নারী সাংবাদিক, রাজপথে থাকি। সাংবাদিক নাকি অনেক আছে ঝিনাইদহ, নাম শুনি চোখে দেখিনি। আমি একজন সাংবাদিক, আমার কোথাও জায়গা হয় না, আমার কোথাও জায়গা হয় না। কারণ ওই যে আমি কারো নাকি কারোর কথা শুনিনি। আমি এ দলের নিউজ করতে কলি করবো না নে, ওই নিউজ করতে কলি করবো না নে, আমি সবার নিউজ করবেন এই আমার অপরাধ বলে। এই যদি আমার অপরাধ হয়, আমি ফাঁসি নিতেও রাজি আছি। সবার নিউজ করা যদি আমার অপরাধ হয়, আমি তো সবাইকে সম্মান করে চলি, কারোর সাথে বেয়াদবি করি না, দেখলি সালাম দিই, বসি। মানে তারা যদি দাঁড়ায় থাকে, আমি আমি বসে থাকি, আমি উঠে তাদের চেয়ার ছেড়ে দিই। আমার ছোটোদেরও আমি চেয়ার ছেড়ে দিই, যে বাবা তোমরা বসো। কারণ ওই যে আমি মা জাতি, আমার মা মা ভাব আসে একটা ভিতরে। আন্দোলনের সময় বাচ্চাদেরকে থামাইছি বাবা বাবা বলে। আমি সবাইকে, আমার ছোট যারা তাদেরকে আমি বাবা বলে ডাকি, নাম ধরে ডাকি নে। আমার সাংবাদিক ভাই যারা আমার বড় আছে তাদেরকে ভাই বলি, ছোট যারা আছে তাদেরকে আমি বাজান বলে ডাকি, আব্বা বলে ডাকি। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি কিছুদিন আগে আমি ট্রেনিং করতে গেছি, সাংবাদিকতা নির্বাচনী ট্রেনিং করতে গেছি যশোরে। ওখানে আমারই এক বোন সাংবাদিক, আমারই ঝিনাইদহের এক বোন সাংবাদিক আমার বিরুদ্ধে, যেখানে সবাই, ওরা সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আমরা নারী সাংবাদিকরা রাস্তায় নামলে কি কি বিপদে পড়ি, কি কি সমস্যার সম্মুখীন হই। আমি নাম বলছি না, আমার বোনের সম্মান নষ্ট হবে, আমার বোন সে। তো সেখানে আমাকে বলা হয়েছে যে আপনি তো মাঠে কাজ করেন, তা আপনি কি কি সমস্যার সম্মুখীন হন? তা আমি বলেছি আমার ফোন কেড়ে নেয়, আমার নিউজ করতে দেয় না, জায়গা দেয় না, আমি একা নারী, যেহেতু আমার দল সঙ্গপঙ্গ নেই, যেহেতু আর 5টা সাংবাদিক নেই, তো আমি এই সমস্যায় পড়ি। সব সাংবাদিকই বলতেছে, কোনো সাংবাদিক বলতেছে যে তাদের নিউজ প্রচার হয় না, তারা নারী বলে প্রেম না করলি, কত রকমের কথা। তো আমারই এক বোন ঝিনাইদহের নারী সাংবাদিক, সে আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে বলছে যে উনি সম্মান দেয় না মানুষকে, উনি এ করে না, তা করে না। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, সে কিন্তু রাস্তায় থাকে না, নিউজ করে না। আমি বললাম বোন, আপনি একটু রাস্তায় নিউজ করে দেখেন যে কত কষ্ট, কত পরিস্থিতির শিকার হতে হয় মানুষের, মানুষ কত অন্যায় করে, কত অত্যাচার করে, কত জুলুম করে একটা নারীর উপরে। আপনি রাস্তায় কাজ করে দেখেন। আপনার তো এই কথা না বললে ক্ষতি হতো না।
আপনার তো এই কথা না বললে ক্ষতি হতো না, তারপরেও আপনি সেই কথাটা বললেন। সেখানে বিবেককে প্রশ্ন করে দেখেন। আমি বিএনপির দালাল, আমি বিএনপি নিউজ যখন করি বলে আমি বিএনপির দালাল। এই যে এখনও একজন বলছেন আমি ব্লক করে দেবো আপনাকে, আমি বিএনপির দালাল, আমি সবার দালাল। আমার খুব ভালো লাগে শুনতে যখন আপনারা বলেন। আপনাদের মতো ফলোয়ারের আমার দরকার নাই, তো আমি তো ইনকাম করি না ফেসবুক থেকে, আমি ফলোয়ার দিয়ে কী করবো? সব করে ব্লক করে দেবো। যারা বেয়াদব, আমার দুষ্টু গরু হচ্ছে শূন্য গলা অনেক বড়, 5জন লোক থাকুক যারা ভদ্র, যারা আমার নিউজ দিয়ে ভালোবাসে, যারা সত্য ভালোবাসে, আমি তাদেরকে রাখবো, বাকি সব কয়টাকে ব্লক করে দেবো। আমি জামাতে নিউজ করলেই, আমি হেজাব পরে নিউজ করি, আমি মুখ ঢেকে নিউজ করি বলে ওই জামাতের কাছ থেকে টাকা খেয়েছে, জামাতের দালাল। জামাতের যারা নেতাকর্মী আছে বলেন তো কয় টাকা দিয়েছেন আমাকে? বিএনপির মুজিদ ভাই নিউজ করতে যেতাম, কয় ওই মুজিদ ভাইয়ের দালাল। আমি লিখি নিউজ করলি কবে, আরে যা ঘটবে আমি তো তাই তুলে ধরবো, তা দালালের কি আছে? আমি কি তোমাদের মতো এক দল করি? দালালের কি আছে এখানে? নবী রসুল ভালো হতে পারিনি, সেটা আমি ভালো হবো কি করে? আমি তো একদম নগণ্য পাপি বান্দি, আমি কি করে ভালো হবো আপনাদের কাছে কন দিনই? আমার তো ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কথা এখানে যে আমাকে যাদের ভালো লাগে না আপনারা আউট হয়ে যান, এক্ষুনি আউট হয়ে যান আমার আইডি থেকে, সব করে আর ব্লক করবো। লজ্জা শরম থাকলে আউট হয়ে যান, ন্যূনতম লজ্জাবোধ যদি থেকে থাকে। যারা একটা কমেন্ট করেন না, যারা চুপ করে আইডির মধ্যে বসে থাকেন, আমার নিউজ ভোগ করেন, দেখেন, উপভোগ করেন, নির্লজ্জের মতো আবার আমার বিপক্ষে কথা বলেন, তারা আউট হয়ে যান। আমি তো আপনাদের আইডিতে ভুল করেও যাই না, আপনারা আমার আইডিতে কেন আসেন? ইনভাইট করেছি আপনাদেরকে আমি, কেন আসেন? কিসের জন্য আসেন? আমি কি ভিউ ব্যবসায়ী নাকি যে আপনাদের লাগবে আমার? আমি সত্য প্রচার করে যাবই যাব, যতদিন বেঁচে থাকবো, আমার নিঃশ্বাস থাকবে। আমি শারমিন আরা যদি বাইরে বের হতে না পারি, ঘরে বসে, ঘরে শুয়ে যদি পঙ্গু হয়ে যায়, ঘরে শুয়ে সত্য নিউজ তুলে ধরবো সব দলের। যারা আমাকে নিউজ বন্ধ করে দিয়েছেন, আমার কাজ করতে দেননি, আমি তাদের নিউজও করব। তাদের দুঃখের দিনে ডাকবেন, আমি আমার জীবন দিয়ে দেবো আপনাদের জন্য, যদি আপনারা সঠিক থাকেন, সত্য পথে থাকেন, সে যে দলই হন। যে দলই হন না কেন আমাকে ডাকবেন, যারা আমার শত্রু আমাকে ডাকবেন, আমি আপনাদের নিউজ করব। আমার ক্ষুদ্র জায়গা থেকে আমার বিশ্বাস, আমার দর্শক, আমার জনগণ, আমার যারা আছেন আমাকে ভালোবাসেন, তারা আমার নিউজ বিশ্বাস করেন। আমি সঠিক নিউজ তুলে ধরবো, পারলে ঠেকাবেন। মামলা হামলা যত পারেন দেবেন, কোনো সমস্যা নেই। আমি যদি সৎ বান্দি হয়ে থাকি, আল্লাহর ওই রবই আমাকে রক্ষা করবে। কতটা মানুষের মনে সততা থাকলে একটা মহিলা এইভাবে কথা বলতে পারে? লজ্জা করে না আপনাদের? আপনারা পারেন এভাবে কথা বলতে? যারা সাংবাদিকতা করেন রাস্তায় নামেন, রাজপথে নামেন, আমার সাথে নিউজ করেন, সততার সাথে নিউজ করেন, সব দলের নিউজ করেন। সাংবাদিকদের আবার দল কিসের? তারা কি সাংবাদিক যারা দল করে? একটা মা সন্তান, 5টা সন্তান পেটে ধরেছে, সেই মা যদি 5টা সন্তানের সাথে 2 রকম দেখে, সে কিসের মা? সে তো সাংবাদিক একটা মা, দর্পণ, আয়না, সমাজের চতুর্থ স্তম্ভ কেন মার খাচ্ছে? সাংবাদিকদের জন্য। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে নিউজ করেন, কাজে পারেন না, জনপ্রিয়তায় পারেন না, নিউজ করেন। হায় রে বাবারা, আল্লাহ তোদের হেদায়েত দান করুক। একটা নিউজ করে আমি খুব বিপদে পড়ে গেছি, আমার কাফনের কাপড় নিয়ে বসা লেগেছে। তাও আবার কি নিউজ? একটা অসহায় নারীকে রোজা রমজান মাসে তার 2টো কন্যা সন্তান নিয়ে তার বাড়ি আমি তুলে দিয়ে আইছি, এটা আমার অপরাধ। জামায়াত নেতা আমাকে হুমকি দিচ্ছে, অমক আমাকে হুমকি দিচ্ছে, তমক আমাকে হুমকি দিচ্ছে। তোমাদের হুমকিতে আমি আর মানে কি বলবো, একেবারে মরে যাবানে না। একজন নারী, অসহায় নারী, তার দেবর, ভাসুররা মিলে, তার শাশুড়ি মিলে, যা মিলে বাড়িতে মেরে ধরে 2টো কন্যা সন্তান নিয়ে, দৃষ্টি প্রতিবন্ধী, তার স্বামী চোখে দেখে না, বের করে দিচ্ছে কাঞ্চনপুর বাড়ি, কাঞ্চনপুরি বাড়ি, সে ঠিকানা কোনে গেল? সেই মহিলাকে আমি কালকে বাড়ি তুলে দিয়ে আইছি বুঝাই। এটা হয়ে গেছে আমার অপরাধ? এত অপরাধী আমি? হুম, তোমরা কি টাকা খাতে পারো নি? টাকায় কম হয়ে গেছে তোমাদের? আর তোমরা এই যে হারুন ভাই, মুসা ভাই, বিকাশে টাকা দিয়ে নাটকবাজি করে তোমরা ভাবছো আমারে ফাঁসাবা। আমার তো ফাঁসানোর কোনো ভয় নাই, আমার তো ফাঁসানো, আমি আমার পারিশ্রমিক, তোমরা 200-500 টাকা আমার দিতেই পারো, তাতে সমস্যা কোথায়? আমি কি চাঁদাবাজি করতেছি? আমি স্পষ্ট করছি, তা কি সমস্যা কোথায়? তোমরা আমার কি হুমকি দিচ্ছ? আমার কি করবা? আমার মানুষ হও, মানুষ হও, তোমরা মানুষ হও। ক্ষমতা আছে বলে যা খুশি তাই করো না।
তোমাদের বাপ ভাই বেশি আছে, তোমাদের নেতাকর্মী আছে বলে যা খুশি তোমরা তাই করো না, তোমাদের সাপোর্ট দেওয়ার লোক আছে, আমার কেউ নেই, আমি অসহায় তাই মনে করো? আরে আমার তো স্বয়ং রব আছে, তোমাদের হাজার সাংবাদিক আছে আর আমার রব আছে। রবের চেয়ে কি তোমাদের হাজার সাংবাদিকের ক্ষমতা বেশি? হালালভাবে যদি আমি দুটো টাকা কামাই করি, পরিশ্রম করে খাইটে, আমি চাঁদাবাজি না করি, তাতে তোমাদের জ্বলবে কেন? এত জ্বলে কেন? মানুষের লাথি মেরে মিথ্যে নিউজ করে টাকা নিচ্ছি আমি মানুষের কাছ থেকে? ডাকো না কেন, আমার নেও না কেন? আমরা তোমাদের সংগঠনে নেও, ডাকো, নিউজ করাও, দেখি তো জনপ্রিয়তা আরও বাড়ে কি না। পরিশ্রম আমি বেশি করি না, তোমরা বেশি করো। ভাই যারা নিউজ দেখেছেন তারা ভাইরাল করে দেন নিউজটা দয়া করে। যারা ওই মহিলা আমার বোনের, আপনাদের বোন, আপনাদের মা, যে নারীর গর্ভ থেকে আপনারা জন্মগ্রহণ করেন, সেই নারীকে অন্ধ দৃষ্টি নেই, সেই স্বামী মেরে ওই ভাসুর দেবররা মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে, দুই চোখ সে দুনিয়ায় দেখে না সেই স্বামী, তারপরেও তার কি জোর, দুটো মেয়ে জন্ম দিয়ে দিয়েছে, কোনে যাবে এই মা বোনটা? এই মা বোন ছেড়ে দেবে, আরেক জায়গায় বিয়ে করবে, সেই স্বামীর বাড়ি যে বলবে যে ওই স্বামী সংসার করতে পারোনি, এইসব মহিলা ভালো না। আমি কি অপরাধ করেছি? আমি আমি জানতে চাই শুধু, আমি কি অপরাধ করেছি? একটা বোনকে, অসহায় বোনকে তার স্বামীর বাড়ি ফিরাই দিয়ে আমি যদি অপরাধ করে থাকি, এরকম অপরাধ প্রতিদিন করব, প্রতিদিন করব, প্রতি মুহূর্ত করব। আপনারা আমার ডাকবেন, বোনেরা যারা আপনারা বিপদে আছেন বলবেন, আপনাদের জন্য জীবন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তাতে যদি কিছুটা নেকি নিয়ে দুনিয়াতে যেতে পারি। আমার শত্রু হন, আমার বিপক্ষে হন, পক্ষ হন, সবার আমি নিউজ করব। সবাই ডাকবেন আমাকে, যারা নিউজ বন্ধ করে দিছিলেন, আমার শত্রু ভেবে আপনাদের কোলের মধ্যে শত্রু রেখেছেন, তার মাসুলও আপনাদের দিতে হয়েছে। আমি আপনাদের শত্রু না। আপনারা যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করবেন, আমার ক্ষমতায় থাকলে আমি যাব, আমার নিজের টাকায় যাব, নিউজ করে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কোনো দল নেই আমার কাছে, কোনো দল ভেদাভেদ নেই, কোনো হিন্দু মুসলিম নেই, কোনো জাত নেই, কোনো দল নেই। যে ডাকবেন তার নিউজ করে দেব, তবে সেটা সত্য হতে হবে, যেটা ঘটবে সেটা আমি তুলে ধরবো। আমি সুখের পায়রা না, আমি ওই যে বসন্তের কোকিল না, যে যে দল ক্ষমতায় যাবে সেই দলের যে দালালি চামচামি করব, আমি ওই শারমিনারা না। তাতে আমার নিউজ আমার তো থামাই দিয়েছেন, আমি নিউজ করে বেড়াচ্ছি না। আমার রব যদি আমার নিউজ করায়, আপনারা থামাই কি করবেন? আমি তো ঠিকই ঘরে বসে নিউজ করে যাচ্ছি। যারা মানুষ আছেন আমার আইডিতে 51,000 আছেন, মানুষ আছেন, মানুষ নামের অমানুষও আছেন, যারা মানুষ আছেন তারা কমেন্ট করবেন, নিউজটা ভাইরাল করে দেবেন। আমি বোনের, যে বোনের নিউজটা আমি করেছি, বোন যেন সঠিক বিচার পাই, ওই বোনটা যেন সঠিক বিচার পায়। কোনো নারীর চোখের পানি আমি সহ্য করব না। আল্লাহ তো আমার ক্ষমতা দিইনি, যেটুক ক্ষমতা দিয়েছে দুটো কলমে দুটো লিখার, আমি লিখব। মা জাতিকে আপনারা অসম্মান করেন, আমি একজন মা জাতি, আপনাদের আমি নিউজ করি, আপনারা আমার কত রকমের কথা বলেন নিউজ বিপক্ষে গেলি। আপনারা বোঝেন না যে আপু বা আন্টি, মা, যে উনি তো সাংবাদিক, ওনার পেশা তো এমনই, উনি আমাদের বিপক্ষে নিউজ করেছে, করুক, সমস্যা কি? আবার আমাদের পক্ষেও করবে, আমাদের ঘটনা যা হবে, আমাদের যদি কোনো ঘটনা হয় সেটাও সে তুলে ধরবে। না, ওনাদের গোলামি করতে হবে এক পক্ষের, ওনারা কিনে নিয়েছেন আমারে, নির্লজ্জরা কোথাকার। আমি বিচার চাই, এই দেবর হারুন এবং মুছার বিচার চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এদের বিচার চাই। আমার দেশবাসী নিশ্চয়ই বিচার চাবেন, যে বোনের নিউজটা আমি সকালে প্রচার করেছি, আপনারা সেই নিউজটি শেয়ার করে দেন, ভাইরাল করে দেন, এই বোন যেন বিচার পায়। যদি দেশে আইন থাকে, সমাজ থাকে, ব্যবস্থা থাকে, মুসলিম কান্ট্রি হয়ে থাকে, ইসলাম থাকে, ধর্ম থাকে, তাহলে আমি তাদের কাছে বিচার দিলাম, তারা বিচার করবেন, সৃষ্টিকর্তার কাছে বিচার দিলাম। আমি নিউজ করতে চাইনি, আমাকে আজ বাধ্য করা হয়েছে, আমার বিপক্ষে মিথ্যা প্রচার করানোর জন্য তারা ষড়যন্ত্র করছে, সেজন্য আমি লাইভে এসেছি। সাংবাদিকের লাইসেন্স আছে, আমি জাতীয় পত্রিকার সাংবাদিক, আমার ডিসি অফিসে সকল প্রকার কাগজপত্র জমা দেওয়া আছে, আমি পত্রিকা জমা দেওয়া আছে আমার নির্বাচনের কার্ড নেওয়ার আগে, 22 বছর আগেকার পত্রিকা আমার খান সেলিম রহমান আমার সম্পাদক মহোদয়, দৈনিক মাতৃজগৎ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমি, বাংলাদেশ ক্রাইম সাংবাদিকের রিপোর্টার আমি, প্রত্যহ সত্য সংবাদ অনলাইনের নিজের ওটা আমার সম্পাদক আমি ওটা পত্রিকা বের হবে কিছুদিনের মধ্যেই। আমার সম্পর্কে যারা জানতে চান, আমার পত্রিকার গিয়ে আমার ডিসি মহোদয়ের কাছে গিয়ে আমার সম্পর্কে জেনে আসবেন, প্রশাসনের কাছে জেনে আসবেন আমার সম্পর্কে। আপনাদের জনে জনে তো আমার পরিচয় আমি দিয়ে বেড়াবো না, আমার কর্ম আমার পরিচয়, আমার রাজপথে থাকা আমার পরিচয়।
নির্বাচনের মাঠে থাকা আমার পরিচয়। আমি যদি ফেসবুক সাংবাদিক হতাম তাহলে তো আর আমি ওই কার্ড নিয়ে ঘুরে বেড়াতে পারতাম না 4টে আসনে নিউজ তুলে ধরতে পারতাম না আপনাদের কাছে, তাই না? যারা অশিক্ষিতর মতো কথা বলেন, মূর্খের মতো কথা বলেন, অসভ্য বেয়াদবের মতো কথা বলেন, তারা আমার আইডি থেকে চলে যাবেন। কারণ আমার আইডি থেকেও যদি আপনারা আমাকে এই পাথর ছোড়েন তাহলে তো আমি আপনাদের চুমো খাবো না। আপনারা যে যেমন কমেন্ট করবেন উত্তরটা ঠিক তেমন পাবেন। ভালো কমেন্ট করবেন, ভালো উত্তর পাবেন। খারাপ কমেন্ট পাবেন, আমি তো আর ফেরেশতা না, খারাপ উত্তর পাবেন। এটা ন্যাচারাল। আমি সাংবাদিক, তাই কি আমি মানুষ না? আমি মানুষ না? আমি তো মানুষ। আপনাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে যাচ্ছি আমি। কিছু সবাই তো না, সবাই হলে তো আর কাজ করতে পারতাম না। আমি সকলের কাছে আহ্বান করছি, ৫১,০০০ পরিবার, আমার ৫১,০০০ পরিবারের আমি আপনাদেরকে নিয়ে চলি। আমি আপনাদের জন্য কাজ করি রাজপথে। আপনারা অবশ্যই নিউজটি, সকালে যে নিউজটি আমি করেছি আমার এক বোনের নিয়ে, তার স্বামী, তার দেবর যে কলেজে পড়ে, সেই কলেজে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা এই ছেলেটা যে যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়ে, মুসা না হারুন নাম, একে আপনারা ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাবির সাথে যদি তার ভাইয়ের ছাড়াছাড়ি হয়ে যে থাকে তাহলে কেন সেখানেই সেই ঘরেই বসত করে 1 বছর ধরে সেই ভাবি। সেই ভাইয়ের 2টো বাচ্চা আছে, কেন তার কাবিনের টাকা না দিয়ে এত বড় অন্যায় করে তার বাচ্চাদের ভরণ পোষণ না দিয়ে কোর্ট থেকে রায় দিয়েছে, কেন তাকে বের করে দেওয়া হচ্ছে বাড়ি থেকে? আর আমি তার প্রতিবাদ করেছি বিধায় আমাকে অপমানিত করার চেষ্টা করছে এই সমাজে এই হারুন আর এই মুসা। আমি কিছুক্ষণ পর আরেকটা নিউজ ছাড়বো, তাদের ছবি সহ ছাড়বো। আপনারা নিউজগুলো দয়া করে ভাইরাল করে দেবেন। আমার এখানে কোনো লাভ নেই, আমি এখানে কোনো ইনকাম করি না, কোনো টাকা পাই না। কারণ আমার ফেসবুকে অনেক ঝামেলা আছে, 5টা নিয়ম মানতে হয় নিউজে, আমি সেগুলো মানতে পারি না। কারণ আমার নিউজ দেখতে হয়, আমার টাকা ইনকামের কথা ভাবলে শুধু চলে না। সত্য তুলে ধরতে গেলে লাশ দেখানো লাগে, রক্ত দেখানো লাগে, যে কারণে ফেসবুক আমাকে কোনো টাকা পয়সা দেয় না। অনেক নিয়ম আছে ফেসবুকের, যে নিয়মগুলো আমি মানতে পারিনি আজও। আর আমি এত বুঝিও না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত প্রশাসন মহোদয়, ঝিনাইদহের আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি। আমি কালকে কাঞ্চনপুরে একটি নিউজ করেছি, একটি বোনকে নিয়ে, দৃষ্টি প্রতিবন্ধী এক ভাইয়ের সহধর্মিণী, তিনি, তার 2টো কন্যা সন্তান আছে। সেই কোর্টে কেস চলছে, মামলা চলছে, এখনও বোন কেস করেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে তারা বলে, কিন্তু বোন বলে আমি কাগজ পাইনি। এবং কোর্ট থেকে রায় হয়েছে তার কাবিনের টাকা যেন তাকে দিয়ে দেওয়া হয় এবং তার বাচ্চাদের জন্য ভরণপোষণ দেওয়া হয়। তারা কিছুই না দিয়ে গরিব অসহায় বোনটাকে রমজান মাসে মারধর করে বের করে দিয়েছে। তারা থানায় গিয়েছিল, থানা থেকেও নাকি কোনো ব্যবস্থা হয়নি ওই মুহূর্তে। আমার সাথে দেখা হয়েছিল, আমি মানবতার কাজ করি, আমি কষ্ট পেয়েছি, আমি নারী, সেই হিসাবে আমি তাদের বাসায় যাওয়ার পরে দেবর মুসা এবং হারুন এবং মাজেদুল হক মুন্না আমাকে মারতে আসে। তারপরেও আমি তাদের কাছে নত হয়ে, তার শাশুড়িদের কাছে নত হয়ে তাদের কাছে আমি বলি আজকের রাতটা যেন তাদের ভাবিকে থাকতে দেয়, যেহেতু সে এই বাড়িতেই থাকে। তারা বলে আমরা থাকতে দেব না। তারপরে তারা আমাকে ব্ল্যাকমেল করে আমার ফোনে 1020 টাকা ভরে দেয়, দিয়ে তারা সেটা রেকর্ডিং করে বিকাশে ভরে দিয়ে যে আমি তাদের কাছ থেকে টাকা নিয়ে তার ভাবিকে আমি জোর করে এই বাড়ি উঠাই দিয়ে আসছি। আচ্ছা, আমি যদি জোর করে উঠাই দিয়ে আসি, আমি তো অন্যায় কাজ করিনি। রোজা রমজান মাসে ওই 2টো বাচ্চা নিয়ে রাস্তায় বেড়াচ্ছে, ধর্ষণ হতে পারে, মার্ডার হতে পারে, যেহেতু তার ভাবি ওই বাড়িই থাকে, যে কারণে তারা আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, আমার সম্মানহানির চেষ্টা করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই আমাকে হেফাজত দিবেন, আমাকে আমার সুরক্ষা দিবেন। এবং এই মুসা এবং এই হারুনের বিরুদ্ধে প্রয়োজন আমি মামলা করব, সমস্যা নেই যদি আমার সম্মানহানি হয়। এবং কিছু 2-1জন ছোট বাচ্চা সাংবাদিক অনলাইনে কাজ করে, তারাও আমাকে নিয়ে পোস্ট করেছে যে আমি সাংবাদিক শারমিনারা, ভাইরাল সাংবাদিক শারমিনারার চাঁদাবাজির চিত্র আমরা তুলে ধরবো। আমি তাদের বিরুদ্ধেও মামলা করব যদি তারা পোস্ট না সরিয়ে নেয়। এবং হ্যাঁ, আমি যদি সেখানে আসি, আমার মোটরসাইকেলের খরচ যদি লাগে, আমার এমবি খরচ যদি লাগে, তারা যদি আমাকে 200-100 টাকা দেয়, সেটা আমি অপরাধ মনে করি না। আমি পারিশ্রমিক, আমার কষ্ট হয়, আমি আমি মহিলা মানুষ। তারা যদি, আমি কারোর মাথায় বাড়ি মারি না, কারোর চাঁদাবাজি করি না, কোনো দুর্নীতি করি না, আমি কারোর কাছ থেকে 1 গ্লাস পানিও খাই না, এমন কোনো রেকর্ড নাই। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে আমার জনপ্রিয়তার জন্য আমাকে কাজ করতে দেওয়া হয় না, আমাকে নিউজ করতে দেওয়া হয় না, আমি ঝিনাইদহের একজন নারী সাংবাদিক, আমাকে সহযোগিতা করেন আপনারা। আমি এর বিচার চাই, আপনাদের কাছে এর বিচার চাই। এবং কিছুক্ষণ আগে এক জামায়াত নেতা আসাদ ভাই, সম্মানিত পৌর যুব দলের মনে হয় সম্মানিত, আমি চিনি, সে আমাকে চেনে দেখলে চিনবো, উনিও আমাকে ফোন করে আমাকে হুমকি দিচ্ছে আমি কেন ওই মহিলাকে বাচ্চা সহ 2টো নারী, ওই 2টো কন্যা শিশু সহ ওই বাড়ি তুলে দিয়ে এসেছি। কারণ তারা ওই বাড়িতেই থাকে, ওই রোজা রমজান মাসে তাদেরকে মারধর করে একটা নারী কোথায় যাবে, আমি সেই দৃষ্টিকোণ থেকে দিয়ে এসেছি। আমি কতটা অপরাধ করেছি আপনারাই আমাকে বিচার বিশ্লেষণ করবেন।
আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনারা অবশ্যই আমার বিচার করবেন। যে একজন অসহায় নারীকে, তার দুটো কন্যা শিশু নিয়ে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছে, ধর্ষণ হতে পারে, মার্ডার হতে পারে, তাই সেই বাড়ির বউকে আমি সেই বাড়ি তুলে দিয়ে এসেছি বিধায় তারা ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমার সন্তান সমতুল্য একটি বাচ্চা ছেলে অনলাইনে কাজ করে, আমার সন্তানের মতো আমি তাকে বাবা বলি। সে কাল রাত 12টার সময় তার পেজ থেকে, সোহান সম্ভবত নাম, সেও লিখেছে, আমার নাম উল্লেখ করিনি কিন্তু লিখেছে সাংবাদিক শারমিন আরার তথ্য আমরা তুলে ধরছি। কেন? কারণ 1020 টাকা তারা আমার বিকাশে দিয়েছে আমাকে ব্ল্যাকমেল করার জন্য। আমার কিছু খরচ তো থাকতেই পারে, আমার অফিসিয়াল খরচ থাকে না, আমার গাড়ি ভাড়া থাকে না, সেগুলো তো আমার থাকতেই পারে। তারা আমাকে নিউজ করতে দেবে না, তারা আমাকে আটকিয়ে দিয়েছে এবং আমার নিউজ ডিলিট করে দিচ্ছে ফোন কেড়ে নিয়ে। যেহেতু একজন নারী, আমি সাথে দলবল সঙ্গপঙ্গ আমার থাকে না, তারা আমার ফোন কেড়ে নিয়েছে। আমি কিছু বলিনি, আমার নিউজ করতে বারণ করেছে, হুমকি দিয়েছে, আমি নিউজ করিনি। কিন্তু আজকে আমি নিউজ করলাম, সকালে আমি নিউজ করেছি, যেহেতু তারা আমার বিপক্ষে এইভাবে ষড়যন্ত্র করছে। আমি আর কত সহ্য করব? আমি দীর্ঘ 7 বছর রাজপথে সাংবাদিকতা করছি, এই ঝিনাইদহ মফস্বল শহরে একজন নারী সাংবাদিক। একা বাইক চালাই, আমি একা বুম ধরি, আমি একা নিউজ প্রচার করি, একা এডিট করি, একা সব করি। আমাকে তারপরও তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার পক্ষে কেউ থাকে না, কারণ তাদের সংগঠন বাঁচাতে হবে। তাই আমার পক্ষে কথা বলার মতো কোনো মুসলিম নেই। সবাই এই দুনিয়ায় চিরকাল বেঁচে থাকবে, কারোর এই কাফনের কাপড় পরতে হবে না, এই কাফনের কাপড় কেউ পরবে না। তাই ভয়ে, সম্মানের ভয়ে তারা তাদের ইহকালের আখেরি গুছানোর জন্য, সম্মানের ভয়ে কেউ আমার পক্ষে কথা বলে না। কোনো সাংবাদিক আমার পক্ষে কথা বলতে চায় না। আড়ালে ভালোবাসে, অনেক ভালোবাসা দেখায় মেসেঞ্জারে, তুমি সৎ সাংবাদিক, তুমি ভয় পেও না, আমরা আছি। কিন্তু সামনাসামনি কেউ আমার হয়ে কথা বলতে চায় না, ভয়ে, তাদের সম্মানের ভয়ে, তাদের সংগঠনের বাঁচানোর ভয়ে। যদি কোনো বাপের বেটা থাকে, সৎ মুসলিম থাকে, এই রমজান মাসে বলবো আপনারা আমার হয়ে প্রতিবাদ করবেন। আমি কোনো অন্যায় করলে আমাকে ধরে পিটাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পক্ষ হয়ে আপনারা প্রতিবাদ করবেন, একটা কমেন্ট করবেন, বা আপনারা তাদেরকে বারণ করবেন, তারা যেন আমার পেছনে না লাগে, আমার সত্য প্রচার করতে দেয় যেন তারা। যদি প্রকৃত অর্থে আপনারা সাংবাদিক হয়ে থাকেন, মেহেরবানি করে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার বাপ, আপনারা আমার ভাই, আমার বোন। আমি আপনাদের একটা নারী সাংবাদিক, একজন বোন, রাজপথে থাকা। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সব সময় আমার এই অন্যায় অত্যাচার হজম হয় না, আমি সহ্য করতে পারি না। শুরু থেকেই আমি অত্যাচারিতা, আমি প্রথম থেকেই, সাংবাদিকতার প্রথম থেকেই আমাকে কেউ সহযোগিতা করেন না, কাজ করতে দিতে চান না, আমাকে নিউজ করতে দিতে চান না। কেন আপনাদের এই মন মানসিকতা? আমি কত কষ্ট করে, একবারও ভাবেন? আমার জায়গায় দাঁড়িয়ে দেখেন তো, সাথে সাথে তৎক্ষণিক নিউজ এডিট করে আমি একা ছেড়ে দিই, একা বুম ধরি, একা ক্যামেরা ধরি, একা নিউজকে লিখে পাঠাই ঢাকাই, একা সব কিছু করি। এটা আপনাদের তো আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আমাকে প্রশংসা করা উচিত। সেখানে আপনারা হিংসা করেন। কিসের মুসলিম আপনারা? নামাজ কালাম পড়ে কি হবে আপনাদের? রোজা রেখে কি হবে? যে একজন নারী, একজন মা, একজন বোনের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, দুটো কথা লিখতে পারেন না তার হয়ে? আমি কি অকাজ করে বেড়াই, অকাম করে বেড়াই? সততার সাথে কথা বলছি, জোর দিয়ে কথা বলছি, আপনাদের বুঝতে হবে। কোনো ফাজিল ফলোয়ার আমার কোনো প্রয়োজন নেই, কোনো ভিউ ব্যবসার আমার কোনো দরকার নেই। সব কয়টা আউট করে দেবো, ব্লক করে দেবো। কি দরকার আমার? আমি তো আর এখান থেকে ইনকাম করি না, টাকা ইনকাম করি না, ফেসবুক থেকে তো আমি টাকা পাই না। মানবাধিকারের ওখানে মিনু নামের একজন ছিলেন, মানবাধিকারের যে স্যার, তার সাথেও আমি কথা বলেছি কালকে। উনি বলেছে, আপা আপনি খুব ভালো কাজ করেছেন, প্রশাসন বলেছেন আপনি খুব ভালো কাজ করেছেন, যে একটা নারীকে তার স্বামীর ভিটায় আপনি তুলে দিয়ে এসেছেন। তার জন্য কেন আমাকে হুমকি শুনতে হবে? তার জন্য কেন আমি কারো সাপোর্ট পাবো না? তার জন্য আমার সন্তানের বয়সী সাংবাদিক অনলাইনে কাজ করে সে কেন পোস্ট দেয়? কেন আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র? আমি কার কি ক্ষতি করেছি? বলতে পারেন আপনারা বুকে হাত দিয়ে আমি কারো ক্ষতি করেছি? সততাই কি আমার অপরাধ? সততা কি আমার অপরাধ? আমি সৎ তাই আমাকে মেরে ফেলতে চান? আমি খুবই ছোট একজন মানুষ, ক্ষুদ্র একজন মানুষ, আমি ক্ষুদ্র একজন মানুষ। আমার ছোট জায়গা থেকে আমি কাজ করি, সারা বাংলাদেশের কম বেশি আমাকে সবাই চেনেন। আমার ছোট জায়গা থেকে আমাকে মেহেরবানি করে কাজ করতে দিন, সততার সাথে কাজ করতে দিন। খুবই দুঃখ, ব্যথা, বেদনা নিয়ে আমি লাইভে এসেছি। মানুষ কখন এই রোজা রমজান মাসে একটু পরে রান্না করতে যাব, কখন লাইভে আসে, কখন মানুষ তুলে ধরে? যখন তার কেউ থাকে না, তখন সে সমাজের কাছে কথাগুলো তুলে ধরে। যখন তার রব ছাড়া আর কোনো মানুষের সহযোগিতা সে পায় না,
ভালো কাজ করলেও আপনারা বাধা দেন, ভালো কাজ করলেও আপনারা পাশে থাকেন না। খারাপ করলে তাহলে আপনারা কি করতেন? আপনাদের ভিতরে মনুষ্যত্ব আছে? আপনারা যারা রোজা রমজান মাসে রোজা রাখেন, যারা নামাজ কালাম পড়েন, তারা একজন সৎ নারী সাংবাদিকের পাশে একটা কথা বলার সাহস রাখেন না? কিসের ভয় আপনাদের? আপনারা রবকে ভয় পান না? ভালো হলে তাকে দেখতে পারেন না, ভালো তার প্রশংসা হলে সহ্য করতে পারেন না, হিংসা করেন। একজন নারীর সাথে পারেন না কাজ করে, লজ্জা করে না? একজন নারী, সৎ নারী, খেটে খাওয়া নারী, পরিশ্রমী নারী, তার মেধা দিয়ে, তার শ্রম দিয়ে সে সাংবাদিকতা করে এই পর্যন্ত এসেছে, লজ্জা করে না আপনাদের? সে আপনাদের মতো ভালো পর্যায়ে, অত উচ্চ পর্যায়ের সাংবাদিক না, অত উচ্চ পর্যায়ে স্যাটেলাইটের না, অত কিছু না, তা আপনাদের লজ্জা করে না যে তার সাথে পারেন না, না পেরে হিংসামি করেন, অথচ তার একটা কথা দিয়ে সহযোগিতা করেন না, তার পাশে থাকেন না? বিবেক নাই? মরবেন না? এই কাফনের কাপড় পরবেন না? ভয় নাই? সামনে এক কথা বলেন, আড়ালে এক কথা বলেন, অন্যায়কে প্রশ্রয় দেন। আল্লাহকে ভয় না পেয়ে রোজা থেকে নামাজ পড়ে কি হবে? মনই যদি পবিত্র না থাকে, ফ্রেশ না থাকে, মানুষের বিপদে পাশে না দাঁড়ান, সৎ মানুষের পাশে না দাঁড়ান, একটা কমেন্ট করে আপনারা সহযোগিতা করেন না, শারমিনারা উপরে উঠে যাবে তাই একটা কমেন্ট করতে চান না, হিংসামি করেন। তাও তো আমি থেমে থাকি না, কম অত্যাচারিত আমি হইনি জেনে দেয়, তাও আমি খারাপ হয়েছে, আমার বিরুদ্ধে সবাই পোস্ট করেছেন। একবারও ভেবেছেন আমার কি কষ্ট হয় আড়ালে? আমি কতটা মানসিকভাবে ভেঙে পড়ার পরেও আবার মোটরসাইকেল চালিয়ে যে নিউজ প্রচার করি, একবারও ভাবেন আমার জায়গায় দাঁড়িয়ে পারবেন? আর যদি আমি জাতীয় পর্যায়ে লেভেলের সাংবাদিক হতাম, স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিক হতাম, আপনারা আমার সীমানায় আসতে পারতেন? কত চিটার বাটপার আছে, বাসা থেকে ডেকে নিয়ে যাই, ডেকে নিয়ে যে সারাদিন পরিশ্রম করাই, নিউজ করাই, সকাল থেকে বিকাল পর্যন্ত নিউজ করাই, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত নিউজ করাই। নিউজ করাইয়ে মানে কি বলবো আর, আমি যে বাড়ি থেকে গেলাম, আমার যে রিক্সা ভাড়াটা লাগবে তাও দিতে চায় না, দেয় না। দিতে চায় না বলতে দেয় না, তাদের কলে যাবে আমার টাকা। কেউ যদি দেয়ও আমাকে যে ওই সাংবাদিক এসেছে, ও রিক্সা ভাড়াটা দাও, সেই টাকাও পকেটে ভরে নাই, কবরে নিয়ে যাওয়ার জন্য আখের গুছাই, সেই টাকাটাও নিয়ে যায়, আমার আমার দেয় না। আমার যদি কেউ 500 টাকা দেয়, সেখান থেকে 200 টাকা মেরে নেয়, আমার পর্যন্ত আসে না। আমি লজ্জায় আমি কিছু বলিনি, কারণ আমি তো আর পুরুষ না যে আমি টাকা চাবো, বা টাকা চাওয়ার নিয়মও তো নাই। কিন্তু আমি যে বাড়িতে যাব, আমার যে রিক্সা ভাড়াটা সেটাও আমার দেয় না। আমাকে কেউ দিল, সেই টাকাটা মেরে নেয়। আমাকে যে বলে যাও নিউজ করে আসো, আমি যে এখান থেকে ডিসি অফিসে যাবো, আমার এখান থেকে ডিসি অফিসে 60 টাকা রিক্সা ভাড়া, জাতি আসতে 120 টাকা, এই টাকাটা আমি কোথায় পাবো? ঘরে বসে থেকে মানুষের নিয়ে কত মন্তব্য আসে, কত রকমের নাটক রঙ্গ তামাশা আসে, বাইরে বেরোয় কাজ করে দেখতে হয় মজা কত ধানে কত চাল। শারমিনারা হয়ে দেখান, হেলমেট সাংবাদিক হয়ে দেখান, হেলমেট পরে এই গরমে, হেলমেট পরে মোটরসাইকেল চালায়, হেলমেট সাংবাদিক হয়ে আবার পার কাছে এসে দেখান যোগ্যতা আছে কিনা দেখান। কাজ না পেরে হিংসামি, আমার পাশে এসে দেখান কাজ করতে পারেন কিনা। আন্দোলনের ভিতরে গুলি পর্যন্ত পাশ দিয়ে চলে গেছে, আন্দোলনে কোনো কোনো মস্তান দেখিনি, কোনো বড় বড় সাংবাদিক চোখে পড়িনি। ওটা তো আমি কোনো দল করে প্রচার করেছি তা না, ওটা ঘটেছে, আমি সমাজের কাছে তুলে ধরেছি আমার পেশাগত জায়গা থেকে। আমি মলাম কি বাঁচলাম আমি তা ভাবিনি। বাড়িতে সন্তানেরা কান্নাকাটি করে আম্মু তোমার গুলি লাগবে না, তুমি চলে আসো, তাও আমি আসিনি। আমার ওই জায়গাটা আমি মনে করেছি ভালোবেসে আমার হৃদয়ে গেঁথে নিয়েছি, এটা আমার নেশা পেশা হয়ে গেছে। এটা আমি, আমার এক স্যার আছেন সম্মানিত, আমার স্যার যার হাত ধরে আমি ঝিনাইদহ শহরে কাজ শুরু করেছি, নামটা বলছি নে, সেও হয়তো লজ্জা পাবে বা তারও সম্মানে লাগবে, তাই না, তার নামটা বলছি নে। তিনি আমাকে বলতেন যে সাংবাদিকতা যদি তোর একবার নেশায় ধরে যায়, তুই মরে গেলেও এই সাংবাদিকতা ছাড়তে পারবি না। তো সম্মানিত স্যার, আপনি আছেন লাইনে, আমি দেখতে পাচ্ছি আপনাকে। সত্যি এই পেশা এমন পেশা, নেশা ধরে গেলে সন্তানের মতো ভালোবেসে ফেলে মানুষ। যারা সৎ সাংবাদিক তারা এই পেশা কখনো ছাড়তে পারে না। এই পেশা থেকে আমি কোনো আর্ন করি না, কিন্তু এই পেশা আমি ছাড়তে পারিনি। আমি জানি আপনি আমাকে হয়তো মন থেকে ভালো জানেন, মানুষের ভয়ে প্রকাশ্যে আমার পক্ষ নেন না, কিছু বলেন না, কিন্তু এটা কখনোই কোনো নীতিবান আদর্শবান মানুষের কাজ না। এটা কখনোই আদর্শবান মানুষের কাজ না। আপনি আমার আড়ালে ভালোবেসে কি করবেন? প্রকাশ্যে যদি আপনি আমার পাশে না থাকতে পারেন, একটা কথা না বলতে পারেন আমার হয়ে, ওরকম প্রশংসা করে, অনেকে আমার হাজার হাজার মেসেজ আসে প্রতিদিন, আমি তো দেখি না মেসেঞ্জারে,
আমার প্রশংসাই পঞ্চমুখ, কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেখি নিউজ করে একটা কমেন্ট সেখানে থাকে না। ওরকম প্রশংসা তো আমার দরকার না। অবশ্যই সাংবাদিকতার ব্যাপারে আমি লেখাপড়া করেছি এবং আমি সাংবাদিকতার ব্যাপারে আমি অবজ্ঞ, এবং আমার সার্টিফিকেট আছে, এবং আমি জাতীয় পত্রিকার সাংবাদিক। আমি জেনে বুঝে সাংবাদিকতা করি, যতটুকু করি আমার জায়গা থেকে করা যায়। আমি অনলাইনে পেজ খুলে আর সাংবাদিকতা করে বেড়াইনি। আমার যোগ্যতা যতটুকু আমি ততটুকুই প্রচার করি। আমি যতটুকু লিখতে পারি, আমি কারোর কপি করা ধার করা নিউজ প্রচার করিনি। আমি ততটুকুই লিখি, ততটুকুই প্রচার করি, আমার যতটুকু ক্ষমতা আছে। তাই বলে একজন ভার্সিটিতে পড়ে বা একজন মেডিকেলে পড়ে বা একজন প্রধানমন্ত্রী বা একজন বড় অফিসার বা স্যাটেলাইট বলে যে তারাই সব করবে আর ওই কিন্ডার গার্ডেনের শিক্ষকদের কোনো দাম নেই, তা তো না। আমার জায়গা থেকে আমি কাজ করি। ভালো লাগলে নিউজ দেখবেন, ভালো না লাগলে আউট হয়ে যাবেন আমার আইডি থেকে। নির্লজ্জের মতো পড়ে থেকে একজনের বাড়ি এসে আবার তারই বদনাম করে যাবেন, এর মতো নির্লজ্জ আর আছে? তা আমার আইডিতে এসে আমারই বদনাম করে যাবেন, এর মতো লজ্জাজনক ঘটনা আর আছে? ভুল করেও কি আপনাদের আইডিতে আমি যাই? আমার জোর, আমার সততা, আমার আদর্শ। আমার বাবা ছিলেন শিক্ষা অফিসার, তারপরে শিক্ষক হয়েছিলেন, সেই চাকরি ছেড়ে দিয়ে আমি তার আদর্শে আদর্শিত। বুঝতে পেরেছেন? যাদের আমার ভালো লাগবে না তারা আমার নিউজ দেখবেন না। আমার ব্লক করে দেওয়ার আগেই তারা আমার আইডি থেকে বের হয়ে যাবেন। নির্লজ্জের মতো আমার এখানে কমেন্ট করতে আসবেন না, কথা বলতে আসবেন না। ঝিনাইদহে দেখান আমার মতো কজন আছে। আমি তো ছোট সাংবাদিক, ক্ষুদ্র সাংবাদিকের আবার বড় ছোট কি? আমি একটা নিউজ প্রচার করি, লক্ষ লক্ষ মানুষ দেখে, ভালোবাসে, সম্মান করে, বিশ্বাস করে, এটাই তো বড় পুরস্কার আমার। আপনি একজন মিনিস্টার, প্রাইম মিনিস্টার হয়ে আপনি মায়ের খেয়ে দেশের থেকে পালাবেন, সম্মান পাবেন না। আর একজন রিক্সা চালক যদি সম্মান পায়, তাহলে সেই রিক্সা চালকই সম্মানিত না? আমার এত আদর্শবান আপনার মতো তো বড় প্রেসিডেন্ট হওয়ার তো দরকার নেই। আমি ক্ষুদ্র জায়গা থেকে, আমার ছোট জায়গা থেকে আমি 2 কলম যদি লিখতে পারি আমি 2 কলম লিখবো। আমার 4 কলম লিখার দরকার নাই। আমি লিখবো, আমার আদর্শ দিয়ে আমি লিখবো। আমি যতটুকু পারি ততটুকু লিখবো। আপনার মতো আমার হওয়ার দরকার নেই, আমার স্যাটেলাইট সাংবাদিক হওয়ার দরকার নেই, আমার উচ্চ পদস্থ হওয়ার দরকার নাই। দেখেন কেন আমার নিউজ লজ্জা করে না? আসেন কেন আমার আইডিতে পড়ে আসেন কেন? সব কয়টারে দেখবো, যে কয়টা বেয়াদব সব কয়টারে আজকে আউট করব। হ্যাঁ, আমি একজন ভালো মানুষ আকিবুল ভাই, সত্যি আমি একজন ভালো মানুষ। আমি মনে করি আমি একজন ভালো মানুষ। মানুষের ওই পরীক্ষা দিলে বোঝা যায় যে সে কত নাম্বার পাবে, পাশ করবে কিনা। তো আমি বুঝি, আমার রব আমার বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছে, আমি বুঝি যে আমি কতটুকু ভালো মানুষ, আমি কতটুকু পাপ কাজ করছি, কতটুকু ভালো কাজ করছি, আমি বুঝি। আমার সে বিবেক বুদ্ধি আছে। আমার জন্য দোয়া করবেন সকলে। আমি বিদায় নিচ্ছি। আমি বিচার চাই, এই হারুন মুসার বিচার চাই, এবং তারা এবং যে সব সাংবাদিক 2-1 জন হাতে গোনা ছোট ছেলে পেলে, বাবা তোমাদেরকে বলতে চাই তোমরা আমার সন্তানের মতো। তোমাদেরকে আমি সন্তানের দৃষ্টিতে দেখি, কখনো সাংবাদিকের দৃষ্টিতে দেখি না। আমাকে নিয়ে তুমি যে বিশেষ করে একজনই পোস্ট করেছে, তোমাকে বলবো বাবা, অন্যায় করবা না। ক্ষমতা চিরদিন থাকে না, দেখে আসছো ক্ষমতা কিভাবে ধ্বংস হচ্ছে। মানুষের নিয়ে কখনো অন্যায় করবা না, এমন কোনো অন্যায় করবা না যার বুকের হাই, যার দীর্ঘ নিঃশ্বাস আসমানে চলে যায়, রুহের হাই আসমানে চলে যায় এবং তার প্রভাব তোমার পারে পড়ে। হারুন আর মুসা হচ্ছে ওই মহিলার দেবর, যারা ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর ওরা আবার এক ছোট পিচ্চি সাংবাদিক আমার সন্তানের বয়সী, তাদের কাছে কি বলেছে, তিনি আবার পোস্ট করেছেন আমার বিরুদ্ধে। তাই আমি বলবো, ছোট মানুষ, তোমাকে আমি অনেক আদর করি। তুমি জানো যখন তুমি সাংবাদিকতা করতে না, স্কাউটি ছিলে, তখনও আমি তোমাকে বাবা বাবা বলে ডাকতাম। তুমি আসতে আন্টি আন্টি করতে, জড়াই ধরতে, আমার কাছে শিখতে এবং বলতে যে আন্টি আপনার নিউজ আমার খুব ভালো লাগে। তুমি এখন অনলাইনে কাজ করো, তুমি বড় হও, আমি দোয়া করি। তুমি এমন কোনো কাজ করো না তোমার মানুষের অভিশাপ তোমার জীবনে প্রভাব ফেলে সেই অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাও। এখন তুমি অনলাইনে যেহেতু কাজ করো, তোমার একটা কথাই মানে একটু হলেও আমার সম্মান নষ্ট হতে পারে, একটু হলেও আমার সম্মান নষ্ট হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ওই যে আমি কষ্ট পাবো, আমার দীর্ঘ নিঃশ্বাস তোমার উপর অবশ্যই প্রভাব পড়বে, কারণ আমি অপরাধী না। আমি কাউকে গালি দিইনি, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। আমি ওখানে গেছি, একা গেছি, কোনো দলপল নিয়ে যাইনি। মহিলাটা খুব কান্নাকাটি করছিল, 8 বছরের 4 বছরের 2টো শিশু কন্যা ছিল মহিলাটার সাথে। আমি দেখে সহ্য করতে পারিনি, আমি তার বাড়ি তুলে দিয়ে আইছি, ওই বাড়িতেই সে থাকে, তার স্বামী চোখে দেখে না। রোজা রমজান মাস, ভাবলাম কোথায় যাবে, ধর্ষণ হবে, তখন তোমরা নিউজ করবা, এটুকুই শেষ।
এর বেশি কিছু হবে না। তাই আমি রোজা রমজান মাসে ওই বাড়ি তুলে দিয়ে আইছি যে আপনারা তো এখানেই থাকে, আপনার ভাবি থাকুক, বের করে দিয়েন না। কালকে থানায় যেয়ে আপনারা একটা মীমাংসা করেন। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তারা আমাকে সেজন্য নিউজ যাতে না করি, আমাকে তারা ঘুষ দিয়েছে 1020 টাকা। বিকাশে আমার 1020 টাকা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যে আমি ঘুষ নিয়েছি। তারা আমাকে নিউজ করতে দেবে না বলে 1000 টাকা 20,000 টাকা ঘুষ দিয়েছে। আমি তাদের ইজ্জতের কথা ভেবে আমি নিউজ করিনি কালকে, কিন্তু যখন তারা আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছে, আমি আজকে তাদের নিউজ করেছি। আমি যদি গুনাহগার হয়ে থাকি, আল্লাহ যেন আমাকে, সৃষ্টিকর্তা যেন আমাকে মাফ করে দেন, এবং আমি যাদের ইজ্জত নষ্ট হয়েছে আমার নিউজ করার জন্য, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি সত্য তুলে ধরবই, সত্য আমি তুলে ধরবই, কাউকে না কাউকে তো তুলে ধরতেই হবে। সংগঠনের ভয়ে অনেকে পারে না, আমার তো আর সংগঠন নেই। আর আমার যে সংগঠন আছে ঢাকা কেন্দ্রীয় সংগঠন, আমি যেখানকার সদস্য, যেখানকে আমি সাংবাদিকতা করি, দৈনিক মাতৃজগৎ পত্রিকা, বাংলাদেশ ক্রাইম সংবাদে যেখানে আছি, আমি সেন্ট্রাল প্রেস ক্লাবের মহিলা সম্পাদিকা। সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার সম্পাদক মহোদয়, আমার খান সেলিম রহমান স্যার, তিনি আমাকে পুরো উদ্যমে সহযোগিতা করেন। কোনো বাধা নেই আমার কোনো কাজে। তিনি আমার বাবার মতো, আমার বড় ভাই, কোনো দালাল না, চিটার না, বাটপার না। তিনি আমাকে সম্মান করেন, সহযোগিতা করেন। আমার এই পোস্টটা নেওয়ার জন্য ঝিনাইদহেও অনেকে পিছে লেগেছে, তারপরেও তিনি আমাকে এখনও রেখেছেন, তার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। হয়তো অনেকেই তার পত্রিকা ঝিনাইদহে কেউ জানতো না, চিনতো না, আমি কাজ করি, আমি লাইভ করি দীর্ঘদিন ধরে, এখন চেনে। অনেকেই আমার এই জায়গাটা নেওয়ার জন্য আমার পেছনে লেগেছেন। সমস্যা নেই, আপনারা যোগ্যতা অনুযায়ী আপনারা কাজ পাবেন। আপনারা পরিশ্রম করেন, কাজ করেন, অবশ্যই ভালো পত্রিকায় আপনারা কাজ পাবেন। আর আমার এই জায়গাটা যদি আপনাদের রিজিকে থেকে থাকে, আপনারা পাবেন। আমাকে তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে তাড়াতে হবে না, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ঘরে বসাতে হবে না। কতটা সততা থাকলে একটা মানুষ লাইভে সেভাবে বলতে পারে, বোঝেন? আর আসাদ ভাই, আমি আপনাকে চিনি হয়তো বা দেখিনি, এই মুহূর্তে বুঝতে পারছি না। আপনি জামায়াত নেতা, ঝিনাইদহে 4টি আসনে 3টে আসনে আপনারা পাশ করেছেন, বিজয় লাভ করেছেন। আপনাদের জন্য দোয়া করি। আপনাদের কাছ থেকে কখনো 2 টাকা নিইনি, নিউজ প্রচার করে দিয়েছি, তার জন্য বিএনপির কাছে খারাপ হয়েছি। আবার বিএনপি নিউজ করলে আপনাদের কাছে খারাপ হয়েছি। কেউই আমাকে 2 টাকা দেন নাই। আমার টাকা খরচ করেই, আমার ভালোবাসা থেকে আমি নিউজ করে বেড়াইছি পাগলের মতো। হ্যাঁ, পাগল ছাড়া কি বলবো? যেখানে নিজের টাকা খরচ করে নিউজ করে মানুষ, তাকে তো পাগলই বলা চলে। তো আপনি যে আমাকে হুমকি দিলেন, থানায় অভিযোগ করবেন, থানার সম্মানিত সকলেই আমাকে চেনেন, বললেন সমস্যা নেই। 1020 টাকা বিকাশে পাঠিয়েছে আপনার লোকজন, সেটাও রেকর্ড আছে, আপনার কাছে আছে, তাদের কাছে আছে, আমার সন্তান সমতুল্য সাংবাদিক সোহান বাবার কাছেও আছে। সমস্যা নেই, অবশ্যই আমি আমার পারিশ্রমিক নেব। আমাকে যারা নিউজ করতে ডাক দেবেন, যারা আমার বাড়ি থেকে আরও 50 মাইল ডেকে নিয়ে যাবেন, আমি গাড়ি ভাড়া কোনে পাবো? গাড়ি ভাড়াটা দিয়ে আমাকে ডাকবেন, আমার আর কিছু দেওয়া লাগবে না। না হলে আমি কি বাড়ি বসে আমি নিউজ দেবেন, আমি লিখে দেবো, আমি পত্রিকায় এমনি এমনি দিয়ে দেবো। কিন্তু লাইভ করতে গেলে আপনাদের 50 মাইল দূরে জাতি গেলে আমার ওই রিক্সা ভাড়া, গাড়ি ভাড়াটুকু আপনারা মেহরবানি করে যদি পারেন দিয়েন, না যদি পারেন দিয়েন না। আমি আমার মতো, আমি আমার টাকা দিয়ে যারা গরিব অসহায়, আমি করব। কত বড় বড় নেতার নিউজ করেছি, 5টা পয়সা দিইনি কোনো দিন, তারা পেট ভরেছে। তা আমি তাদের, আমি বেঁচে নেই, আমি মরে গেছি? আমি কি মরে গেছি বলেন? তো সবাই ভালো থেকেন, স্যার ভালো থেকেন, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করুক, দোয়া করি, নাম বললাম না। আর যারা যারা আছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সততার সাথে এভাবেই এই কাফনের কাপড় পরেই দুনিয়া থেকে চলে যেতে পারি। আর তো কিছু নিতে পারবো না। এই কাফনের কাপড়টা যেন নিজের সৎ টাকায় ইনকাম করে, নিজের সৎ পরিশ্রমের টাকায় পরে আমি এই দুনিয়া থেকে চলে যেতে পারি। ভালো থাকবেন সবাই, ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম।